আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো এবং হাতে ক্যালকুলেশন করতে প্যারা খাইতেছো। তোমাদের হাতে ক্যালকুলেশনের ভয়কে দূর করতে আমি তোমাদের শান্ত ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছি হাতে ক্যালকুলেশন প্রো সিরিজ, যেখানে আমরা রসায়নের বিগত বছরগুলোতে মেডিকেল, ডেন্টাল, এএফএমসি এবং বিভিন্ন ভার্সিটিতে আসা ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো সলভ করব এবং তার সাথে হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী এবং বইয়ের ভিতরে এমসিকিউ গুলো আছে সেগুলোও সলভ করব এবং তোমাকে টাইপ ধরে ধরে কেমিস্ট্রির দুইটা ব্যাপারের ম্যাথগুলা কিভাবে তুমি করবে, তার জন্য তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সব কিছু কভার করে দিব, যেন তুমি মেডিকেল এবং কোন ভার্সিটির কোনো ক্যালকুলেশন আর না আটকাও। তাহলে আমরা ডিরেক্টলি তোমার চলে যাব আমাদের লেকচারে। তবে যাওয়ার আগে তোমাদের আমি কিছু কথা বলি। আমরা যে শুধুমাত্র এই লেকচারগুলোতে হাতে ক্যালকুলেশন শিখবো তা কিন্তু নয়। দেখো, আমি তোমাদের জন্য হাতে ক্যালকুলেশন শেখার জন্য তুমি কি কি জিনিস করবা সেগুলা, তার পাশাপাশি যে কোনো ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার জন্য তোমাকে কোন কোন জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এরপরে বিভিন্ন ট্রিক্স আমরা দেখব। সো শুরুতেই চলে আসো যে ভাইয়া, হাতে ক্যালকুলেশনে যদি তুমি ভালো করতে চাও বা ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো সলভ করতে চাও, তাহলে তোমাকে কোন কোন জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো শুরুতেই আসো ভাইয়া, তুমি যদি হাতে ক্যালকুলেশন জিনিসটাতে ভালো করতে চাও, তাহলে তোমাকে দশমিকের গুণ এই পার্টটা খুব ভালো মতো শেষ করতে হবে। তুমি দশমিকের গুণ করলে ওই যে ক্যালকুলেশনের মাঝে যত দশমিকের গুণগুলো আসবে সেগুলো খুব সহজেই করতে পারবা। এরপর ভাইয়া দশমিকের ভাগ। তুমি দশমিকের ভাগ সব থেকে বেশিবার ফেস করবা এবং এই দশমিকের ভাগটা যদি তোমার আয়ত্ত থাকে, তাহলে যখন এরকম আমাদের ভাগগুলো আসবে যে সামথিং ডিভাইড বাই সামথিং, সো এই ভাগগুলা যদি দশমিক রেঞ্জে উত্তর আসে, তাহলে আমাদের জন্য করাটা তখন ইজি হবে যদি তুমি দশমিকের ভাগ জিনিসটা খুব ভালোভাবে পারো। এরপরে আমাদেরকে যে পিএইচ এর ম্যাথগুলো আছে, আমাদের রাসায়নিক পরিবর্তন কিংবা পরিমাণগত রসায়নও মাঝে মধ্যে আসে, সেখানে আমরা পিএইচ এর ম্যাথগুলো সলভ করি। তো ওই পিএইচ এর ম্যাথগুলো করতে গেলে আমাদের লগ ব্যবহার করতে হয়, আর লগের যে তোমার মান সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কিন্তু সব মান না, লগ 2 থেকে লগ 9। এবং ভাইয়া তোমাদের এটা যখন পিএইচ এর ম্যাথ করাবো তখন এটা পড়াই দিব, ঠিক আছে? এরপরে লাস্টলি তোমাকে যেটা করতে হবে যে রুটের 1 থেকে 9 এই মানটাও তোমাকে মনে রাখতে হবে, কারণ মাঝে মধ্যেই তোমার কাছে রুটের ক্যালকুলেশন চলে আসতে পারে ভাগে অথবা গুণে। তখন তোমাকে রুটের ভ্যালুগুলো জানলে তুমি খুব সহজেই সেই গুণ অথবা ভাগটা করতে পারবা। এবার আসো যে ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি, এখানে আমরা কি দেখলাম যে আমাদেরকে হাতে ক্যালকুলেশনে ভালো করতে এই 4টা জিনিস অবশ্যই জানতে হবে বা এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সেকেন্ডলি আসো এইটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট 3টা কথা এখানে আমি লিখে রাখছি। প্রথমত এখানে দেখো কি বলছি, যে পরীক্ষার হলে তুমি যদি ম্যাথ রিলেটেড এমসিকিউ ভালো করতে চাও তার জন্য কিছু ট্রিক্স। তো প্রথমে ভাই কি বলছি, হ্যান্ড ক্যালকুলেশন। ম্যাথ যেহেতু তোমাদের মেডিকেল, ডেন্টাল, এএফএমসি অথবা ভার্সিটিগুলোতে ক্যালকুলেটর অ্যালাউড না, তাই তোমাদের যত ম্যাথমেটিক্যাল এমসিকিউ তোমাদের হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে। তার মানে প্রথম স্টেপ কি, তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো শিখতে হবে। তুমি যদি ম্যাথমেটিক্যাল এমসিকিউ ভালো করে করতে চাও, তাহলে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো মতো শিখতে হবে। এবং এইটাই কিন্তু আমাদের এই 2টা ক্লাসের মূল তোমার প্রতিপাদ্য বিষয়, যে আমরা হ্যান্ড ক্যালকুলেশন শিখবো, ঠিক আছে? তো এটাই কিন্তু আমরা ক্লাসে শিখবো, তাই না? এটাই আমরা ক্লাসে শিখবো, আমরা ক্লাসে শিখবো। এবং এর বাইরে আরো কিছু কথাবার্তা থাকে যেগুলোই মূলত অ্যাডমিশনের 2টা স্টুডেন্টের মাঝখানে পার্থক্য করে দেয়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো বুঝে না। তো আমি চাই তোমরা এই জিনিসগুলো বুঝো এবং যখন তুমি অ্যাডমিশনে কোনো জায়গায় পরীক্ষা দিবা, ধরো তুমি মেডিকেল এক্সাম হলে বসে আসো, তখন তোমার মাথায় একটা এমসিকিউ যখন দেখবা ম্যাথমেটিক্যাল, তোমার মাথায় এই চিন্তাগুলো আসবে তখন, যদি তুমি এখন এই জিনিসগুলো শিখে যাও, ঠিক আছে? সেই জিনিসগুলো কি, প্রথমত অপশন এলিমিনেশন। তোমরা হ্যান্ড ক্যালকুলেশন তো শিখবা, ঠিক আছে, বাট একটা এমসিকিউ এমন আসতে পারে যে এমসিকিউটাতে হ্যান্ড ক্যালকুলেশন করে উত্তর বের করার চেয়ে ওইটার যেই উত্তরগুলা ভুল সেগুলো বের করা সোজা। জিনিসটা কিরকম, যেমন ধরো অপশন এলিমিনেশন বলতে ভাই কি বুঝাচ্ছি, ধরো এখানে 4টা এমসিকিউ আছে, 1 2, মানে উত্তর তো 4টাই থাকে, 3 আর 4। তো ধরো সঠিক উত্তর 3 নাম্বারটা, সঠিক উত্তর 3 নাম্বারটা, তো আমরা জাস্ট বোঝার সুবিধাতে ধরে নিলাম। কিন্তু দেখো, সঠিক উত্তরটা বের করার জন্য তোমাকে অনেক বড় একটা ক্যালকুলেশন করে তারপরে বের করতে হবে। বাট তুমি জানো, আচ্ছা তুমি একটা লজিক ধরো এখানে অ্যাপ্লাই করলা, করে দেখলা যে কোনোভাবেই 1 নাম্বারটা এখানে অ্যান্সার হওয়া পসিবল না। তারপরে তুমি দেখলা যে 2 নাম্বারটা অ্যান্সার হওয়া পসিবল না, ঠিক আছে? এবং তুমি দেখলা 3 নাম্বারটা অ্যান্সার হওয়া পসিবল না, ঠিক আছে? এবং তাহলে দেখো, তুমি যখন 4টা এমসিকিউর মধ্যে 3টা অপশনকে এলিমিনেট করে দিলা, বাদ দিয়ে দিলা, তখন অপশন পরে থাকলো একটাই, তো তোমাকে আর তখন হিসাব করতে হবে না, যেটা বাইচে আছে ওটাই অ্যান্সার। তো তখন আমরা এভাবে অ্যান্সার করে দিব যে আচ্ছা, যেহেতু এটা বাইচে আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
তো এই মেথডটাকে আমরা বলি হচ্ছে অপশন এলিমিনেশন, যেখানে আমরা কি করি যে ভুল অপশনগুলা রং অপশনগুলোকে এলিমিনেট করে দিই, বাদ দিয়ে দিই। তো বাদ দিতে দিতে সঠিক উত্তরটা বের হয়ে আসে। তো অনেক এমসিকিউ হবে যেটা যে আমরা অপশন বাদ দিলে আমাদের এমসিকিউটা খুব তাড়াতাড়ি সলভ করা যাবে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু অনেকে শিখো না, খালি হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন তো শিখবই, বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কখন হ্যান্ড ক্যালকুলেশন করে তাড়াতাড়ি উত্তর আসবে, কখন অপশন এলিমিনেশন করে তাড়াতাড়ি উত্তর আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। পরে আসো ভাইয়া হাফ ক্যালকুলেশন মেথড। এইটা আবার কি? হাফ ক্যালকুলেশন মানে দেখো সেম টু সেম আমরা ধরে নিলাম যে আমাদের কাছে 4টা অপশন আছে, 4টাই তো থাকবে। ঠিক আছে, এইটা এখন দুইজন মেডিকেল পরীক্ষার্থী, একজন পুরাটা ক্যালকুলেশন করে বের করছে যে উত্তর হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, ও কি করছে, এই পুরাটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে উত্তর বের করছে। ও পুরাটাকে হচ্ছে তোমার কি করছে ভাইয়া, হ্যান্ড ক্যালকুলেশন করছে। যেহেতু এটা আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আমি তোমাদের প্রথম ক্লাসে যত বেসিক আছে সব বেসিক কথাবার্তা বলে নিব। আমি তোমাদের দশমিকের গুণ কিভাবে করতে হয় সেটা দেখাবো, ভাগ কিভাবে করতে হয়। বাট সেকেন্ড লেকচার যেখানে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো, আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার কভার করব এবং এরপরের লেকচারে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার করব। তো আজকের লেকচারে শুরুতে, এটা যেহেতু প্রথম লেকচার, তাই আমরা যত বেসিক কথাবার্তা আছে সেটা আজকে বলবো। ঠিক আছে, তাই আজকে শুরুতে একটু আমাদের টাইম লাগবে। সো এই হচ্ছে আমাদের, ধরো এই তোমার ওই ফ্রেন্ডটা কি করলো, ও পুরাটা হ্যান্ড ক্যালকুলেশন করে অ্যান্সার বের করছে। ঠিক আছে, ও পুরাটা হ্যান্ড ক্যালকুলেশন করছে। তো এবার দেখো ওর ধরো এখানে টাইম লাগছে পুরাটা ক্যালকুলেশন করতে গিয়ে 40 সেকেন্ড। ওর ধরো এই ম্যাথটা করতে গিয়ে 40 সেকেন্ড সময় লাগছে। আর আরেকজন বন্ধু আছে যে শান্ত ভাইয়ের ক্লাসটা করে জানছে যে হাফ ক্যালকুলেশন মেথডেও কি করা যায়, এমসিকিউ সলভ করা যায়। ও গাধার মতো পুরোটা ক্যালকুলেশন করে নাই। ও দেখলো যে এখানে ধরো অনেক কিছু গুণ ভাগ অবস্থায় আছে, তো ও 2টা গুণ আর 1টা ভাগ এখান থেকে করে যেই অ্যান্সারটা আসছে ওইটা দেখে বলে দিতে পারতেছে যে আচ্ছা 2 নাম্বারটা অ্যান্সার হবে। মানে ও পুরোটা ক্যালকুলেশন করে নাই, জাস্ট অর্ধেক করেই বুঝে গেছে যে আচ্ছা এটা অ্যান্সার হইতে পারে, বাকিগুলো অ্যান্সার হবে না। এই জিনিসটাকে আমরা বলতেছি কি, আমরা পুরো ক্যালকুলেশনটা করলাম না, অর্ধেক ক্যালকুলেশন করে অ্যান্সারটাকে গেস করব। এটাকে আমরা বলি হচ্ছে হাফ ক্যালকুলেশন মেথড। অর্থাৎ পুরোটা ক্যালকুলেশন করব না, অর্ধেক বা তোমার ধরো 70%, 30%, 50% এক এক এমসিকিউর ক্ষেত্রে এক এক রকম লাগবে, ওইটা ক্যালকুলেশন করেই আমরা সঠিক উত্তরটা গেস করে ফেলবো। তাহলে ওটা কি হবে, পুরো ক্যালকুলেশন না করে অ্যান্সার বের করছো, এটাকে আমরা বলি হচ্ছে হাফ ক্যালকুলেশন মেথড। বুঝতে পারছো? অর্থাৎ পুরো ক্যালকুলেশনটা করবো না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বেসিক। একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করতে যাও, এটা শুধুমাত্র কেমিস্ট্রিতে না, তোমার ফিজিক্স আছে, তোমার ম্যাথ আছে, সবগুলোতে এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ ম্যাথ রিলেটেড এমসিকিউ হলে তোমাকে এই 3টা কথা মাথায় রাখতে হবে। সেকেন্ডলি আসো, যে জিনিসটা আমরা সব থেকে বড় বেসিক ভুল করি সেটা হচ্ছে প্রশ্ন ঠিকভাবে পড়ি না, এমসিকিউর অপশন ঠিকভাবে দেখি না। তুমি শুনো, তোমার হ্যান্ড ক্যালকুলেশন যত বেশি গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল এবং ডেন্টাল এএফএমসি যারা আসো, কথাটা খুব ভালো মতো শুনো যে ভাইয়া ভার্সিটিতে ম্যাথ দেয়, কিন্তু তোমাদের এরকম এমসিকিউ আসে যেগুলা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই বলে দেওয়া সম্ভব। তো অনেকে কি করে, ওই অপশন পড়ে চেক করে না, পুরো ম্যাথটা করে তারপরে যায় দেখে আচ্ছা এটা তো এমনি বের করতে পারতাম, আমি কেন ক্যালকুলেশন করে এত টাইম নষ্ট করলাম। তাই অবশ্যই কি করতে হবে, প্রশ্ন পড়তে হবে। প্রথম কথা, তুমি এগুলা সব জাহান্নামে যাক, এগুলা পারো না পারো সেটা দেখার বিষয় না, আগে প্রশ্ন পড়তে হবে। সেকেন্ড কথা কি, প্রশ্নের এমসিকিউর অপশন দেখবা, যে এমসিকিউ অপশন দিয়ে দেওয়া আছে আমার কি এখানে ম্যাথ করতে হবে নাকি করতে হবে না, যদি করতে হয় তাহলে কতটুকু করতে হবে। ওই এমসিকিউর অপশন দেখলেই আর প্রশ্নটা পড়লেই তুমি বুঝে যাবা যে এখানে কি তোমাকে 100% ক্যালকুলেশন করতে হবে, এখানে কি তোমার জন্য অপশন এলিমিনেশনটা সুবিধা, নাকি এখানে তোমার জন্য হাফ ক্যালকুলেশন সুবিধা। তো প্রশ্ন যদি না পারো তুমি এই 3টা কেমনে বুঝবা যে কোনটা তোমাকে করতে হবে। তাহলে ফার্স্ট কথা কি, এই 3টার আগে তোমাকে প্রশ্ন পড়তে হবে ঠিকভাবে, এবং সেকেন্ড কথা হচ্ছে তোমাকে অপশনগুলো দেখতে হবে যে আচ্ছা অপশনগুলো কিভাবে দেওয়া আছে। অনেক সময় কোনো ম্যাথ না দিয়ে উল্টাপাল্টা একক দিয়ে দেয় না, আমরা বলি আচ্ছা বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, দিয়ে দিছে তোমার হচ্ছে ধরো হার্জ, তো তরঙ্গ দৈর্ঘ্য তো হার্জ না, যেটার মধ্যে মিটার আছে ওইটাই অ্যান্সার। তো এইভাবে কোনো ম্যাথ না করে আমরা বলতে পারি। সো এইগুলো পড়বা, অবশ্যই খেয়াল রাখবা, এবং তোমরা যেখানকার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, তোমার যেই দিন পরীক্ষাটা থাকবে ওই দিন তোমার মাথায় প্রেশার থাকবে, অবশ্যই প্রেশার থাকবে, তোমার মাথায় একটা টেনশন থাকবে, কারণ তুমি এতদিন ধরে পড়ছো ভাইয়া, তোমার মাথায় ওই প্রেশারটা আছে, আমার চান্স পাইতে হবে, আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে, আমার বাপ মার মুখে হচ্ছে হাসি ফুটাইতে হবে, এই জিনিসটা তোমার মাথায় থাকবে। সো এই প্রেশারটা তুমি কোনোভাবে কিন্তু তখন কমাইতে পারবে না। এই প্রেশারটা কমানোর একটাই উপায়, তোমার বাসায় এই যে ফ্রি টাইমগুলো
করবা এখন অনেক বেশি প্র্যাকটিস করা। কারণ তুমি একটা টাইপের এমসিকিউ যেটা বাসায় অনেকবার করে গেছো, পরীক্ষা দিছো, সেটা যখন মেডিকেলে আসবে তুমি হুবহু ওই টাইপটা কমন পাবা বা ওই প্রশ্নটা হুবহু কমন পাবা, তখন তোমার হচ্ছে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। আমরা অনুশীলনের এমসিকিউ কেন করি মেডিকেলের জন্য? কারণ হচ্ছে ওইখান থেকে হুবহু প্রশ্ন আসে। তো হুবহু প্রশ্ন যখন আসে তখন আমাদের কনফিডেন্স বেড়ে যায়, অনেকে ওই কনফিডেন্সেই চান্স পেয়ে যায়। ঠিক আছে, অ্যাডমিশন একটা মাইন্ড গেমের খেলা, একই সাথে তো প্রস্তুতির খেলা, তার সাথে একটা মাইন্ড গেমের খেলা। তোমার মাইন্ডটাকে ঠিক রাখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারতেছো প্রথম কথা কি, আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য। আর যে কোনো ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার জন্য প্রশ্ন পড়তে হবে, অপশনটা চেক করতে হবে যে আমি এই ম্যাথটা থেকে ফুল ক্যালকুলেশন করব, হাফ ক্যালকুলেশন করব, নাকি অপশন এলিমিনেশন করব, কোনটা দিয়ে উত্তর বের করব। এই জিনিসটা বোঝার জন্য তোমাকে প্রশ্ন আর অপশন পড়তে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এইবার আসো আমরা হচ্ছে আস্তে আস্তে আরো যে বেসিক জিনিসপাতিগুলো আছে, গুণের নিয়ম, ভাগের নিয়ম, এগুলো একটু শিখে ফেলি। সো প্রথমে আসা হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়ম ভাই অনেক ইজি, ঠিক আছে? আমাদের টোটাল 3টা স্টেপে কাজ করতে হয়। সো দেখো আমি একটা গুণ করেই দেখাই, তাহলে তুমি বুঝে যাবা। সো দেখো, ধরো এখানে যে কোনো একটা গুণ নিয়ে নিলাম, কিরকম, যেমন ধরো 0.5 এর সাথে গুণ দিয়ে দিলাম হচ্ছে ধরো 31। সো এই জিনিসটা আমাকে গুণ করতে হবে। সো এখানে যেহেতু দশমিক আছে, এই গুণটা করতে গিয়ে আমাদের অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। সো দেখো আমরা কি করব, যে কোনো দশমিক যুক্ত গুণ থাকলে আমরা ফার্স্টে চিন্তা করব এখানে কোনো দশমিক নাই। যেখানটায় যেই সংখ্যাটার মধ্যে দশমিক আছে আমরা চিন্তা করবো এখানে কোনো দশমিক নাই। সো এখানে 0.5 আছে দশমিক, আমি দশমিকটা চিন্তাই করব না, তাহলে জিনিসটা কত হয়ে যাবে, 5 না? 0.5 দশমিক না থাকলে 5। তো আমি যেটা করব, এটাকে দশমিক ছাড়া 5 চিন্তা করব, চিন্তা করে তার সাথে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করব। সো 31 এর সাথে আমরা হচ্ছে 5 কে গুণ করব, ঠিক আছে? 31 এর সাথে আমরা হচ্ছে 5 কে গুণ করব। সো প্রথম স্টেপ কি, দশমিক যুক্ত সংখ্যাটার দশমিকটাকে চিন্তাই করব না, যে ওইখানে দশমিক আছে এটা বাদ নাই। কত, 5, তার সাথে কত গুণ করব ভাইয়া, 31। সো গুণটা করো তো কত আসে ভাই, 5 একে 5, 3 5 15। এইবার যখন এই যে এই গুণফলের মানটা চলে আসবে না, এখন তোমাকে আবার সেই প্রথম প্রশ্নে চলে যেতে হবে। সো যে দুজনে তুমি গুণ করছিলা তার মধ্যে এর কাছে দশমিক ছিল, ঠিক আছে? এর কাছে দশমিক ছিল, এবং তুমি চিন্তা করে দেখো, তুমি যখন দশমিকটাকে ইগনোর করলা, তুমি যে দশমিকটাকে চিন্তাই করলা না, দশমিকের পরে কয় ঘর ছিল, 1 ঘর। তাই তোমাকে যেটা করতে হবে, দশমিকের পরে যত ঘরকে তুমি ইগনোর করলা বা বাদ দিয়ে ক্যালকুলেশন করলা, তোমার এই যে ফাইনাল গুণফলে দশমিকটাকে এমন জায়গায় বসাইতে হবে যেন সেখানেও দশমিকের পরে তত ঘর থাকে। যেমন এখানে তুমি 1 ঘর ইগনোর করছো, তাহলে এখানে কত আছে, 155। আমি যদি এইখানে দশমিকটা বসাই, তাহলে দেখো দশমিকের পরে 1 ঘর আছে, তার মানে আমার অ্যান্সার কত, 0.5 × 31 গুণ করলে আমার অ্যান্সার আসে 15.5। ঠিক আছে, একটা দেখছো। এবার দেখো আরো কয়েকটা করি আমরা। যেমন ধরো 0.76 এর সাথে আমাদের গুণ দিলে হচ্ছে 39.2। সো এবার তো দুইটাতেই দশমিক আছে, আমি দশমিক যুক্ত থাকলেই চিন্তা করবো এখানে কোনো দশমিক নাই। সো এখানে যদি দশমিক না থাকে এই সংখ্যাটাকে আমরা চিন্তা করবো 76 হিসেবে, এইখানে যদি দশমিক না থাকে এটাকে আমরা চিন্তা করবো 392 হিসেবে, তাই তো? এটাকে আমরা চিন্তা করবো 392 হিসেবে। এটা হচ্ছে 76 আর এটা হচ্ছে 392। তাহলে এই গুণটা আগে করব। এখন এই গুণ তো আমরা ছোটবেলা থেকে পারি, কত আসবে, হ্যাঁ 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1, 6 নং 54, আর একে হচ্ছে 55, 55 5, হাতে আছে 5, 3 6 18, আর 5 হচ্ছে 23। তো এতটুকু গুণ করলাম, এরপরে 0, 7 দুগুণে 14, 14 4, হাতে আছে 1, 7 নং কত ভাইয়া, 63, আর একে হচ্ছে 64, 64 4, হাতে 64 4, হাতে আছে 6, এবং 3 7 21, আর 6 হচ্ছে 27। সে গুণটা আমরা করে ফেললাম। এবার বসাই দাও 2, 4 আর 5 হচ্ছে 9, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, আর 2। এই যে গুণফলটা চলে আসলো না, এখন আমাদের কাজ কি ভাইয়া, ওই যে আমরা আবার এই প্রশ্নে যাব যে আমরা দশমিকের পরে কত ঘরকে ইগনোর করছিলাম। এই প্রথমে 0.76 ছিল, সেটাকে লিখছি 76, তাহলে দশমিকের পরে 2টা ঘরকে ইগনোর করছি। আর এখানে দশমিকের পরে একটা ঘর ছিল 0.2, সেটাকে আমি 392 লিখছি। আমার দশমিকের পরে টোটাল 2টা মিলায় 3টা ঘরকে ইগনোর করছি। তাই আমার এই অ্যান্সারে দশমিকটাকে এমন জায়গায় দিতে হবে যেন কত আসে, দশমিকের পরে 3টা ঘরই থাকে। তাহলে এই জায়গায় যদি আমি দশমিকটা দিই, তুমি দেখো এমনি বুঝতে পারতেছো, তাহলে দশমিকের পরে 3 ঘর থাকবে। তার মানে 0.76 আর 39.2 গুণ করলে আসে 29.792। ঠিক আছে, লাস্ট আরেকটা করি, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমরা করতে পারি 15.1 ইন্টু হচ্ছে 32.6, এটা আমাকে গুণ করতে বসে। তাহলে আমরা কি করব, এই যে এটাকে চিন্তা করব 15.1 না, এটা হচ্ছে 151, আর এটা কত 32.6 না, এটা হচ্ছে আমাদের 326। তো এটা যদি গুণ করি ভাই কত আসবে, 6 একে 6,
5 6 30, 30-এর তোমার 0 হাতে আছে 3, 6 1 6 আর 3 হচ্ছে 9, এটা গুণ করে ফেললাম। এরপর কত আসবে ভাই, এখানে একটা 0 দিতে হয় বাই ডিফল্ট। এরপর হচ্ছে তোমার 2 1 2, 5 2 10 এর 0 হাতে আছে 1, 2 1 2 আর 1 হচ্ছে 3, এরপরে 2টা 0, 3 1 3, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 1 3 আর 1 হচ্ছে 4। তাহলে ওভারঅল করলে আসতেছে 6 2, 9 আর 3 12, 12 2 হাতে আছে 1, 6 আর 3 হচ্ছে 9 আর 4। তো এই যে গুণফলটা তো আমরা খুব বের করতে পারি, তাই না? এটা তো অন্তত আমরা সবাই পারি, কারণ একদম ছোটবেলা থেকে এই গুণ আমরা করছি। এবার আমরা আবার প্রশ্নে ফেরত যাব। প্রশ্নে দশমিকের পরে এখানে একটা ঘর ইগনোর করছি, কারণ ছিল 15.1, আমি লিখছি 151, তাহলে দশমিকের পরে এক ঘর, আর এই যে এখানে দশমিকের পরে এক ঘর, তাহলে টোটাল দশমিকের পরে 2 ঘর ইগনোর করছি। তাহলে এই অ্যান্সারেও এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে 2 ঘর থাকে। তাহলে এই জায়গায় বসাইলে দেখো তো দশমিকের পরে 2 ঘর থাকে না, তার মানে 15.1 আর 32.6 গুণ করলে আসে 492.26। ক্লিয়ার? তাহলে দশমিকের গুণ কেমনে করতে বুঝতে পারছি, 3টা স্টেপ। দশমিক আছে এটা চিন্তাই করব না, যেই সংখ্যাগুলো থাকবে তাদেরকে গুণ করব, গুণ করে যে মানটা আসবে সেখানে দশমিকটাকে এমন জায়গায় বসাবো যেন আমি উপরে গুণ করার সময় যত দশমিক ঘর, দশমিকের পরে যত ঘরকে ইগনোর করছি এখানেও যেন দশমিকটা ওই জায়গাতেই বসে এবং দশমিকের পরে তত ঘরই থাকে। ক্লিয়ার? আশা করি এখন তোমরা দশমিকের গুণগুলো খুব সহজে করতে পারবা এবং আমরা সামনে যখন ম্যাথ করবো তখন আমাদের এগুলো আবার ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা চলে যাই হচ্ছে দশমিকের ভাগে। দশমিকের ভাগ করার জন্য তোমার এই জিনিসগুলো মনে রাখা জরুরি, কারণ অনেক জায়গাতে এই জিনিসগুলো আসে, 1-এর নিচে 2, 1-এর নিচে 3, 1-এর নিচে 4। আমি দেখো তোমাকে যে কোনো একটা উদাহরণ দেখাই, যেমন ধরো মাঝে মধ্যে আমাদের এরকম আসে না যে 6 × 10⁻⁸ ধরো হচ্ছে 8 / 7। তো এই জিনিসটা মানে কি, 10⁸ টা তো 10-এর পাওয়ার, সো ওইটাকে এইভাবে রেখে দিলাম, 10⁸ আকারে লেখা দিলাম। আর এই যে 6/7 এই ভাগটা করার জন্য নিচে 7 আছে না, সো আমি যদি 1/7 এর ভ্যালুটা জানি তাহলে 6 এর সাথে গুণ করে দিলে এখানে একটা দশমিকের মান আসবে ইনটু এত, অ্যান্সারটা আমি খুব সহজে বের করতে পারবো। তাই আমাদের যেটা করতে হবে এই যে এই মানগুলো মনে রাখতে হবে, কারণ বেশিরভাগ ভাগে নিচে 2 আসে, 3 4 5 একদম 10 পর্যন্ত আসে, তাই না? 11 12 আসলে আমরা অন্য ওয়েতে যাব, সমস্যা নাই। বাট এটা দেখো আমরা এগুলো মনে রাখলে অনেক ক্যালকুলেশন খুব সহজে করতে পারবো। সেটা কি, আমরা জানি 1/2 = হাফ বা 0.5, 1/3 = 0.3, 1/4 = 0.25, 1/5 = 0.2, 1/6 = 0.16, 1/7 = 0.14, এটা হচ্ছে 0.12, তারপরটা 0.11, একটু একটু কমবে, আর এটা হচ্ছে 0.1, কারণ যেহেতু নিচের সংখ্যা বাড়তেছে তাই ভাগফলের মানটা কমছে। তো এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? ভাগের ক্যালকুলেশন সহজে করার জন্য এই মানটা মনে রাখতে হবে। সেটা যদি মনে রাখি তাহলে আমার সুবিধা কি হলো, আমার সুবিধা হলো এরকম, দেখো যে 51/7। তো এই ক্যালকুলেশনটা করার জন্য এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি যে 51/7 মানে কি, 51-র সাথে 1/7 গুণ অবস্থায় আছে না, এটাই তো 51/7। এবার আমি যেহেতু 1/7 এই মানটা মুখস্থ পারি তাহলে আমি সেটা বসাই দিব। তাহলে 51-র সাথে গুণ অবস্থায় 1/7 মানে কত, 0.14। এই যে দেখো তো আমাদের গুণের ফরম্যাট চলে আসছে কিনা, যেহেতু আমাদের গুণটা করা সোজা তাই আমরা দেখো ভাগটাকে ওইভাবে গুণে কনভার্ট করতে পারি যদি আমরা এই মানগুলা জানি। তো এবার আমরা কি করব, এবার গুণ করব। 51 আর দশমিকের গুণ কেমনে করতে হয়, ওই যে দশমিক আছে এটা ভুলে যাব, 51 আর 14 গুণ করব, গুণ করো 51 আর হচ্ছে 14, কত আসবে ভাইয়া, 4 1 4, 4 5 20, এরপরে তোমার হচ্ছে একটা 0, 1 1 1, 5 1 5, তাহলে কত আসতেছে 4 1 ভাইয়া 7। এবার দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর 2 ঘর, তাহলে এইখানে দিতে হবে 7.14, তার মানে 51/7, অ্যান্সার কত আসলো, 7.14। ক্লিয়ার ভাই? এইভাবে আমরা চাইলে কি করতে পারি, খুব সহজেই এই মানগুলো যদি মুখস্থ রাখি তাহলে এই টাইপের যে মানগুলো লাস্টে আছে ক্যালকুলেশনের একদম শেষ লাইনে, ওগুলো খুব সহজেই দশমিকে অ্যান্সার দেওয়া থাকে প্রশ্নে, ওটা বের করতে পারি। ক্লিয়ার? তাহলে দশমিকের ভাগের জন্য এই মানগুলো ভাই একটু মনে রাখবো কষ্ট করে। ঠিক আছে? ওকে, এরপর আসো রুটের মান। রুটের মানগুলো ভাইয়া লিখে নেই এখানে, তাই না? কেন লিখে নেই, কারণ ভাইয়া এই মানগুলো তোমাকে পড়াই দিব, এই জন্য লিখে নেই। রুটের মানগুলো মুখস্থ করা ইজি, এজন্য লিখে নেই। দেখো √2, এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। √2 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 1.41, তো বাট আমাদের 1 দরকার নেই, কারণ আমাদের এত কাছাকাছি ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমাদের কাজ এমসিকিউর জন্য কারেক্ট অ্যান্সারটার কাছাকাছি যাওয়া, ওইটা বের করা, একদম অ্যাকুরেট অ্যান্সার বের করা আমাদের লক্ষ্য না। ঠিক আছে? তো 1.41 দেওয়া দরকার না, 1.4 ইনাফ। এরপরে ভাই হচ্ছে √3, √3 এর ভ্যালুটা একটু কষ্ট করে মনে রাখবা, 1.7, শেষ। তোমার আর কোনো রুটের ভ্যালু মুখস্থ রাখা লাগবে না, 10 পর্যন্ত বাকি সব এমনি হয়ে যাবে। কেমনে দেখো তো ভাই, √4 এটা তো তোমরা পারো সবাই, যে √4 কে রুট করলে কত আসে, 2। এবার ভাই √5, এইবার এই যে
2 এর পর থেকে বাকি √10 পর্যন্ত যতগুলা রুট আছে সবগুলোতে তুমি 0.2 করে বাড়াবা, 0.2 করে। সো এটা তো 2 আছেই, আরো কত বাড়াবো ভাইয়া? 0.2। তাহলে কত আসবে? 2.2। তারপরে √6, এটা কত? 2.2, আরো বাড়াও, কত হয়ে যাবে? 2.4। তারপরে √7, আরো বাড়াও, 2.6। √8 কত আসবে? 2.8। এবং তুমি দেখো মিলে গেল সুন্দর মতো যে 2.8 এবং √9 কি আরো 0.2 বাড়বে, তো 2.8 0 পারলে কত হয়? 3। আমরা তো জানি যে 9 কে রুট করলে 3 আসে। এবং এরপরে √10 করলে কত আসবে ভাইয়া? 3.2। তাহলে যে রুটের ক্যালকুলেশনগুলো আমি লিখি এই জন্য, কারণ আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিব। সো এখান থেকে কি জাস্ট এই দুইটা মনে রাখতে হবে তোমাকে। বাকিগুলা কি করব? √4 = 2, তারপরে 0.2 করে বাড়াবো, 2, 2.2, 2.4, 2.6, 2.8, 3, 3.2। ক্লিয়ার? তাহলে রুটের মানগুলো মনে থাকবে ভাইয়া, অনেক জায়গায় আসতে পারে, আমরা যখন আসবে সেগুলোকে আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপর হচ্ছে এখন আমরা সুন্দর মতো আমাদের চ্যাপ্টারগুলোতে চলে যাব। কেমিস্ট্রিতে আমাদের ম্যাথ আসে ফার্স্ট পেপারে দুইটা চ্যাপ্টার থেকে, গুণগত রসায়ন এবং হচ্ছে ভাই রাসায়নিক পরিবর্তন। গুণগত রসায়ন থেকে কি কি ম্যাথ আসে? ওই যে শক্তি, ব্যাসার্ধ, এগুলো মেডিকেলের জন্য কম ইম্পর্টেন্ট। যা বলতেছি একটু শোনো। মেডিকেলের জন্য ডেন্টাল, এএফএমসি, তোমাদের জন্য শক্তি, ব্যাসার্ধ, তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ, এগুলা অনেক কম ইম্পর্টেন্ট, অনেক কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাও ভাইয়া করাই দিব হচ্ছে, রিস্ক নিব না আমরা। হাজারি স্যারের বইয়ের অনুশীলনী ম্যাথগুলো সলভ করাই দিব, যেন হচ্ছে যদি ডিরেক্টলি মেডিকেলের টিচাররা এখান থেকে প্রশ্ন তুলে দেয় বা ডেন্টাল, এএফএমসি টিচাররা ডিরেক্ট প্রশ্ন তুলে দেয়, তাহলে তুমি যেন পারো, তাই আমি হচ্ছে করাই দিব। ঠিক আছে, এবং তোমার হাতে ক্যালকুলেশনের প্র্যাকটিসটাও ঝালাই হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবং গুণগত রসায়নে আর পরে কি টাইপ আছে? দ্রাব্যতা। গত বছর মেডিকেলে দ্রাব্যতা থেকে 2টা ম্যাথ আসছে, বেসিক দ্রাব্যতা থেকে 2টা ম্যাথ আসছে, একটা না 2টা ম্যাথ। তো বুঝতে পারতেছো দ্রাব্যতা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা হচ্ছে আমাদের মেইন পার্ট। ক্লিয়ার? এবার আসো রাসায়নিক পরিবর্তন, পিএইচ। এখান থেকে এমন কোন জায়গা আছে, তুমি মেডিকেল বাদ দাও, এমন কোন জায়গা আছে যেখানে প্রশ্ন আসেনি? মেডিকেলে প্রশ্ন আসছে, ডেন্টালে প্রশ্ন আসছে, এএফএমসি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, এমন কোনো জায়গা নাই। ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো জায়গা বলো, পিএইচ থেকে প্রশ্ন আসবেই। তাহলে আমাদের রাসায়নিক পরিবর্তন আবার হচ্ছে পিএইচ। আবার কেপিকেসি যে পার্টটা আছে সেটা আমাদের করা দরকার নেই, কারণ কেপিকেসির ম্যাথ তুমি দেখবা ইতিহাসে কখনোই আসেনি। কেএসপি, কেআইপি, কেপিকেসি, এই ম্যাথগুলো দেখবা মেডিকেল বলো, ডেন্টাল বলো, বিভিন্ন ভার্সিটির ইতিহাসেও একদম রেয়ার, হয়তো একটা আসে সর্বোচ্চ। তো ওইগুলো আমাদের ইগনোর করলেও চলে। এখন তুমি একটু বুঝছো, কিছু এমসিকিউ আমাদের দিবে আটকানোর জন্য। ক্লিয়ারলি শুনো, কেএসপি একটা ধরো দিয়ে দিছে, ভাইয়া আমি বললাম যে কেএসপি থেকে আসবে না, কিন্তু কেএসপির একটা দিয়ে দিছে। তো যদি তোমার ওই ক্যালকুলেশনটা করার মতো হয় তুমি করো, যেহেতু তুমি হাতে ক্যালকুলেশনের বেসিক শিখবা এই 2টা ক্লাসে, তো তোমার করতে পারা উচিত। ভাইয়া কি বলতেছি, করতে পারা উচিত। কিন্তু যদি এমন একটা ম্যাথ হয় ওইটা যেটা করার মতোই না, তাহলে তোমার বুঝতে হবে ওই এমসিকিউটা এই জন্যই দিছে যেন ওই এমসিকিউ চেষ্টা করতে গিয়ে 1 লাখ পোলাপান বাদ পড়ে যায়। তোমাদের তো ধরো 3 থেকে 4 লাখ পোলাপান পরীক্ষা দিবে, বা ধরো 5 লাখ পোলাপান পরীক্ষা দিবে, তার থেকে সিট কয়টা মেডিকেলে? 5000। তো ওই 5 লাখ থেকে 5000 পোলাপানকে তো বের করে আনতে হবে। তার জন্য দেখবা কিছু এমসিকিউ ইচ্ছা করে ভুল দেয়, এবং আমরা স্যারদের গালাগালি করি, হ্যাঁ এতদিন ধরে প্রশ্ন বানাইছে, এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, স্যাররা ভুল করছে। ইচ্ছা করে ভুল করে, যেন ওই ভুল এমসিকিউ দিতে গিয়ে কেউ যখন একটা জানা এমসিকিউ দেখবে যেটার অ্যান্সার নাই, তখন ও ঘাবড়ায় যাবে, আচ্ছা এটার অ্যান্সার কই। তখন ওর কি হতে পারে, তোমার হচ্ছে তখন কনফিডেন্সটা ডাউন হয়ে যেতে পারে, আচ্ছা এখানে হয়তো আরো অনেক এমসিকিউ এরকম ভুল থাকতে পারে। আবার তুমি একটা বড় ম্যাথ করলা, করে দেখলে এটার অ্যান্সার নাই, এবং সেই ম্যাথ করতে গিয়ে তোমার ধরো 2 মিনিট চলে গেছে। ঠিক আছে, এবং তোমার আরেক ফ্রেন্ড সে ওই ম্যাথটা দেখেই স্কিপ করছে, যে আমি এটা দিবই না, ধুর এত কঠিন ক্যালকুলেশন আসছে এটা আমি দিব না। ও না দিয়ে, ও তুমি যে 2 মিনিট নষ্ট করলা ওই ম্যাথে, ওই এমসিকিউটাতে, ও সেই 2 মিনিটে বাকি 5টা এমসিকিউ দিয়ে ফেলছে, কেমিস্ট্রি বা বায়োলজির 5টা এমসিকিউ দিয়ে ফেলছে। তাহলে ও কিন্তু তোমার থেকে 5 মার্ক আগায় যাবে, এবং এই 5 মার্কের জন্য তোমাদের মাঝখানে ডিফারেন্স হবে 10 থেকে 20,000। মেডিকেলে এত ডিফারেন্স হয়ে যায়, একটা মার্কের কারণে 3 থেকে 4,000 পিছনে চলে যায়। বুঝতে পারছো? এবং ভার্সিটি তো সেম অবস্থা, 0.5 এর জন্য তুমি 300 থেকে 500, 1000 দূরে চলে যাবা। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনটা অ্যান্সার করবো, কোনটা অ্যান্সার করবো না। কি বলছি, গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা, এই পার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে। বাকি সবগুলোতে প্র্যাকটিস করবোই। সেকেন্ডলি হচ্ছে থেকে আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ পার্টটা খুবই ইম্পর্টেন্টলি পড়তে হবে। ঠিক আছে, পিএইচ ঘনমাত্রার যে পার্টটা আছে। তাহলে আমরা চলো ডিরেক্ট শুরু করি। প্রথমে আসো যে ইলেকট্রনের শক্তি, বেগ, ব্যাসার্ধ, এই পার্টটা আমরা পড়ছি অনেকে, তাই না? সো এখান থেকেও ইম্পর্টেন্ট কোনটা, যে ভাইয়া এই যে বোরের সূত্র অনুযায়ী যে শক্তি বের করার ফর্মুলা ছিল না, E = তোমার h/μ অথবা hc/λ, এই টাইপটা ইম্পর্টেন্ট। এখান থেকে এই টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া লিখে দিব যে কোনটা ইম্পর্টেন্ট না। এখান থেকে এই টাইপটা ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে তোমার কি আছে জানো, হাজারি স্যারের অনুশীলনীতে এখান থেকেও তোমার হচ্ছে হাজারি স্যারের
অনুশীলনীতে প্রায় তোমার হচ্ছে 4টা ম্যাথ দেওয়া আছে। তো ওই মেডিকেলের যেই ডাক্তাররা প্রশ্নটা করবে, সে যদি এই 4টা অনুশীলনী থেকে একটা তোমার দিয়ে দেয়, তখন তুমি কিন্তু আটকে যাবা যদি তুমি না করে যাও। ঠিক আছে, তাহলে ভাইকে বললাম এখান থেকে এই এমসিকিউটা করো, মানে এই পার্টটা করো। আর ওই যে সূত্রগুলো আছে সেগুলো একটু পড়ে যাও। এইচএসসিতে পড়ছিলাম না যে হাইড্রোজেনের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ হবে প্রথমটার ব্যাসার্ধ r1 তার সাথে n স্কোয়ার। তারপরে যে কোনো কক্ষপথের শক্তি হবে En মাইনাস তোমার প্রথম কক্ষপথের শক্তি ডিভাইড বাই n স্কোয়ার। তারপরে যে কোনো কক্ষপথের বেগ Vn, এটা কত হবে তোমার প্রথম কক্ষপথের বেগ ডিভাইড বাই n। এগুলো তো আমরা পড়ছিলাম তোমার কিসে, এইচএসসিতে। সেগুলো একটু রিভাইজ দিয়ে যাও। একদম সহজ যদি একটা দিয়ে দেয় তাহলে যেন পারো, একদম সহজ একটা দিয়ে দিলে যেন হচ্ছে পারো। আর এমনিতে ম্যাথ করার জন্য, হাতে ক্যালকুলেশন করার জন্য এই সূত্রটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সূত্রটা ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রেখে দিও যে এই সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো তাহলে আমরা ডিরেক্ট এই যে হাজার স্যারের অনুশীলনীর প্রশ্নই আমি তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো প্রথম প্রশ্ন হাজার স্যারের অনুশীলনীর কি বলছে, কোন একটা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে। ভাইয়া দেখো ল্যামডা কত, 820 ন্যানোমিটার। আমাদের বের করতে বলছে শক্তি। তাহলে দেখো আমরা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশনে চলে যাবো, তাই না? ক্যালকুলেশন শুরু করে দিব না? এটা তো বলছিলাম ম্যাথের শুরুতে, এটাই বলছিলাম যে আগে ক্যালকুলেশন করতে হবে, প্রশ্ন পড়া দরকার নাই, অপশন পড়া দরকার নাই। এটা বলছিলাম? এটা বলি নাই। আগে প্রশ্ন করছো, অপশন দেখো। অপশনে এসে দেখো প্রত্যেকটা অপশনে 2424242424242424। কিছু কি বুঝতেছো যে তুমি যখন দশমিকের ক্যালকুলেশনটা করবা তোমার অ্যান্সারটা 2424 সামথিং এ আসবে। এখন এটা হইতে পারে 2.4, এটা হইতে পারে 24.24। এবং দেখো 10-এর পাওয়ারটা 19 18 19 18। তার মানে অ্যান্সারটা, মানে তুমি একটু ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কাছাকাছি চলে যেতে পারবা, পুরোটা ক্যালকুলেশন করা লাগবে না, কারণ একটা গেস করতে পারলে বাকিগুলো আর হবে না। তার মানে এখানে তোমাকে ফুল ক্যালকুলেশন করতে হবে না, কারণ অপশনগুলো খুবই কাছাকাছি। এখন একটা অ্যান্সার যদি হতো 70, আর একটা 100, একটা 300, একটা 5000, তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা এর মধ্যে কোনো মিল নাই, উল্টাপাল্টা কি দিয়ে রাখছে, তখন আমাকে অ্যাকুরেট অ্যান্সার বের করলে আমাদের জন্য সুবিধা। বাট এখানে যেহেতু অ্যান্সারগুলো খুবই কাছাকাছি, তাই আমি একটু ক্যালকুলেশন করলে বুঝে যাবো আচ্ছা এটা হবে অ্যান্সার। কিভাবে সেটা দেখো, সেইটা এখন আমরা করব। যে শক্তির সূত্র আমরা জানি যে ভাইয়া E ইজিক্যালস টু হচ্ছে H মিউ ইজিক্যালস টু Hc ডিভাইড বাই ল্যামডা। তো আমাদের ল্যামডা দিয়ে রাখছে কত, 820, তাই না? তাহলে আমরা এটা বসাই দিব। এবং প্লাঙ্কের ধ্রুবক তো তোমরা জানো 6.626 10 টু দি পাওয়ার 34। বাট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 না। তো আমরা এইটাকে কি করব, এই যে 6 ধরে নিব ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। বা তুমি একটু চিন্তা করে দেখো এটাকে আমরা কি করতে পারি, তোমার লিখতে পারি 66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 35। এটা লিখতে দেখো তো আমাদের দশমিকও থাকতেছে না, এইটা যদি আমরা ইউজ করি আমাদের লাভটা কি? প্রথম কথা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এটা ইউজ করে আমাদের লাভ কি, কোনো দশমিক নাই। আর 10-এর পাওয়ার ক্যালকুলেশন করাটা খুবই সোজা। তো ছিল 6.6 10 টু দি পাওয়ার মাইনাস 34, আমি বানাইলাম 66 10 টু দি পাওয়ার মাইনাস 35, একই জিনিস। তো এটা আমরা ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে? অথবা আমাদের যদি অনেক অ্যাকুরেট অ্যান্সার না থাকে, যেমন ধরো একটা অপশনে অ্যান্সার দেওয়া আছে, অপশনগুলো যদি এরকম থাকতো যে এটা অ্যান্সার দেওয়া আছে 7, এটা 7.1, এটা 7.2, এটা দেওয়া আছে 6.9, তো তখন অ্যান্সারগুলো কি অনেক কাছাকাছি, মানে তোমাকে অনেক অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে। বাট এখানে কিন্তু এরকম না, 10-এর পাওয়ারই তোমার হচ্ছে একটা উল্টাপাল্টা দেওয়া আছে, আর বাকি সব সেম। তার মানে এখানে তোমার এত অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে না। যদি এত অ্যাকুরেট ক্যালকুলেশন না করতে হয় তাহলে আমরা এই 6.6ও নিব না, আমরা ডিরেক্ট এটা বসাই দিব 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। শেষ। আমরা এইটা বসাই দিব 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাও আমাদের ক্যালকুলেশনটা কি উত্তরের কাছাকাছি যাবে, একদম অ্যাকুরেটটা বের হবে না, কারণ আমাদের এখানে তো অ্যাকুরেট চাই নাই। এই যে এজন্য তো আগে অপশন করছি যেখানে অ্যাকুরেট লাগবে না, তাহলে এখানে আমি কত দিয়ে কাজ চালাই দিব, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 34 দিয়ে। বুঝতে পারছো? তাহলে বসাই দাও 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। দেখো আমাদের ক্যালকুলেশন কত সহজ হয়ে যায়। সি কত? সি তো আমরা সবাই জানি আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা বলছে 820 ন্যানোমিটার। সো ন্যানোমিটার থেকে মিটারে যাইতে 10 টু দি পাওয়ার মাইনাস 9 গুণ দিতে হয়। এবার যখন 10-এর পাওয়ার থাকবে আগে 10-এর পাওয়ার ক্যালকুলেশন করব, ঠিক আছে? প্রথম এমসিকিউ যেহেতু তাই একটু ডিটেলসে বলতেছি যে তোমাকে 10-এর পাওয়ারটা আগে ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আছে মাইনাসের 9টা, এটা যখন উপরে যাবে তাহলে এটা প্লাসের 9টা হয়ে যাবে, আর এই 8টা আগে থেকে আছে 17টা, আর এখানে আছে মাইনাসের 34টা। তাহলে মাইনাসের 34টা থেকে 17টা বাদ গেলে মাইনাসের 17টা থাকবে। তার মানে 10-এর পাওয়ার থাকতেছে মাইনাসের 17, ঠিক আছে? আর আমাদের সংখ্যা কত থাকতেছে, এই যে 6, এই যে 3 3 6 18 ডিভাইড বাই 820, 18 ডিভাইড বাই 820।
এই মানটা থাকতেছে। দেখো আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করলাম। এবার তুমি একটু দেখো, তুমি যদি এই যে দশমিকের পার্টটা একটু ক্যালকুলেশন করে, তুমি যদি দশমিকের পার্টটা একটু ক্যালকুলেশন করো, তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা অ্যাজিউম করতে পারবা। কারণ তোমার দশমিকটা যে 2424 সামথিং টাইপের আসবে এটা তুমি বুঝতেছই যে প্রত্যেকটা অ্যান্সারই 2424। খালি তুমি এখান থেকে দেখবা যে 10 এর পাওয়ার কি 18 হবে না 19 হবে, কারণ দেখো 18 19 18 19 18 19 এটা দেওয়া আছে। তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে এই ভাগটা করতে হবে। এখন দেখো আমরা যখন ভাগ শিখে আসছি 1/2 1/3 এগুলো তোমাকে মনে রাখতে বলছিলাম, এটা কি ওই টাইপের ভাগ? এটা কি দেওয়া আছে 18/820, মানে 18কে 820 দ্বারা ভাগ করতে হবে। সো এই মানটা কত আসবে এটা কি তুমি অন্য কোনো ভাবে গেস করতে পারবা? গেস করতে পারতেছো না। সো এইটার জন্য আমরা কই যাবো জানো? হাস্যকর হলো সত্যি, আমরা ছোটবেলায় যে ভাগ করছি না, ছোটবেলায় যে ভাগগুলো করছি না ক্লাস 2-তে 3-তে 4-এ 5-এ, সেই ভাগ করলে অনেক তাড়াতাড়ি অ্যান্সার করা সম্ভব। কেমনে দেখবা? 820 ছোটবেলায় মনে আছে কেমনে করতাম, যে 820 দিয়ে ভাগ করব কাকে? 18কে। দেখো কেমনে অ্যান্সার কত তাড়াতাড়ি মিলে, কত তাড়াতাড়ি অ্যান্সার মিলে। আমি এটা অ্যাডমিশনে গিয়ে নিজে নিজে দেখছি যে এভাবে করে আমার সব থেকে তাড়াতাড়ি অ্যান্সার করা যাচ্ছে। তো এরপরে আমি এমনি সলভ করছি এবং এমনি আমি অনেক ফাস্ট তোমার হচ্ছে ক্যালকুলেশন করছি, অনেক ফাস্ট। সে কেমনে দেখো, 820 18কে ভাগ করব, তো ভাগের নিয়ম কি ছিল? এখন কি তোমার ক্লাস 5-এর পড়া পড়াইতে হবে? দশমিক দিতে হয়, কারণ কি 820 18-র মধ্যে যায় না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয়। 820 তো 180-র মধ্যে 180-র মধ্যেও যায় না, তাহলে আরো কি করতে হয়? এক্সট্রা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনতে হয়। এইবার যায় 820 1800-র মধ্যে কয়বার যাবে? 2 বার। দেখো 2 বার, তার মানে কি 1640। এরপরে সামথিং আসবে না, আমি আর ক্যালকুলেশন করব না। কিসের জন্য জানো? কারণ আমার যতটুকু দরকার ছিল চলে আসছে। একটু তুমি খেয়াল করে দেখো, 0.02 আসছে, 2 আসছে, প্রথম অক্ষরটা চলে আসছে বা প্রথম ডিজিটটা চলে আসছে। এরপরে কত আসবে জানো? 4। এরপরে কত আসবে জানো? 2। এরপরে কত আসবে জানো? 4। কেমনে বুঝছি? কারণ এই অ্যান্সারটা দেখে বুঝতে পারতেছি 2424। তাহলে 0.0 যেখানেই 2 আসছে তারপরেই 424। তাহলে আমার আর ক্যালকুলেশন করার দরকার নাই, হাফ ক্যালকুলেশন করে আমি এখন অ্যান্সার বলতে পারবো। হাফ ক্যালকুলেশন করে আমি আর ভাগটা করবো না। অনেক গাধা আছে এরপর আরো ভাগ করবে, আবার ভাগ করবে, আবার ভাগ করবে, 2424 বের করবে, কারণ ও অপশন পরে নাই, ও দেখে নাই যে 2 এর পরে 4 আসবে, তারপরে 2 আসবে, আবার 4 আসবে, এটা রিপিট হবে। আমার অ্যান্সার কত আসবে? 0.02 এটা, তাই তো? তাহলে এই যে এই জায়গাটার মানটা বসায় দাও, 0.02424। আর এই যে 10-এর পাওয়ার তো আগে থেকে ক্যালকুলেশন করে রাখছিলাম। এইবার তুমি একটু সাজায় লেখো তো কোনটার সাথে মিলে। দেখো এটাকে আমি যদি 2 ঘর সামনে নিই, এখানে আছে কি 2.4 আর হচ্ছে 24.24। তা আগে আমরা প্রথমটা মিলাই যে 2.4 এর সাথে মিলে কিনা। তো 0. এই যে এখন তো এখানে আছে, দশমিকটাকে যদি 2 এর পরে নিতে চাই তাহলে কয় ঘর সামনে নিতে হবে? 1 ঘর 2 ঘর, তাহলে এটা হয়ে যাবে 2.424। তাহলে দশমিককে যেহেতু 2 ঘর ডানে নিছি, তাহলে পাওয়ার কি হবে? আরো কমে যাবে। তো 17 ছিল, যেহেতু 2 ঘর ডানে নিছি আরো 2 ঘর কমে যাবে, তাহলে কত হয়ে যাবে? -19। এটা কি আছে অপশনে? 2.424 10 to the minus 19, এই যে প্রথমটাই দিয়ে দেওয়া আছে। অ্যান্সার পাইছি? দেখো এই যে অ্যান্সার সুন্দর মতো বের করতে পারছি। কেমনে বের করলাম? আমি কিন্তু এখানে জাস্ট এই 0.02 যখনই পেয়ে গেছি আমি কিন্তু ক্যালকুলেশন থামাই দিছি, আমি কিন্তু ক্যালকুলেশন করিনি, কারণ বুঝে গেছি যে এর পরটা বাকিটা আমি এমনি বুঝতেছি যেখানে 2424 আসবে। তো 2 কে পেয়ে গেছি, মানে বাকিগুলো আর করা দরকার নাই। ধরো এখানে অ্যান্সারটা আসতো 3.561, তো ভগ্নাংশ করে বা এই যে ভাগটা করে যখন 3 কে পেয়ে যাবো আমি বুঝে যাবো যে এরপরে 5 আসবে, এরপরে 1 আসবে, এরপরে 1 আসবে, যদি অপশনগুলো এরকম থাকে। বাট অপশন যদি উল্টাপাল্টা থাকে তখন আমাকে আরো 1 2 লাইন করতে হইতো একদম অ্যাকুরেট অ্যান্সার বের করতে হইলে। বাট এই যে যখনই আমি প্রশ্নটা পড়ে ফেললাম, অপশনটা পড়ে ফেললাম, আমার জন্য এমসিকিউর কিন্তু এই ক্যালকুলেশন কিন্তু 2 লাইন কমে গেল। বুঝতে পারছো? তো আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো, এবং এটাই আমাদের প্রথম এমসিকিউ। এবং অনেক সময় নিয়ে কেন বুঝাইলাম, কারণ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রশ্ন এবং অপশন পড়ার গুরুত্বটা কি, এবং আমরা কিভাবে 2 থেকে 3 লাইন ক্যালকুলেশন না করে অ্যান্সারটাকে গেস করতে পারলাম। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের হাফ ক্যালকুলেশনটা ইউজ হইলো, এবং তারপরে আমরা যে অপশন পড়লাম সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই ভুলগুলো অবশ্যই করা যাবে না, যে প্রশ্ন না পড়েই ক্যালকুলেশন শুরু করে দেওয়া যাবে না, আগে প্রশ্ন এবং অপশনটা পড়ো। ঠিক আছে? ওকে, এবার আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট গুলা। কি বলছে? বলছে ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 665 ন্যানোমিটার হলে আমাদের বের করতে বলছে শক্তি কত। সেম ম্যাথ ভাইয়া, সেম ম্যাথ। তো এখন আমরা ডিরেক্ট এখানে সূত্র লিখে ম্যাথ শুরু করে দিব না ভাইয়া? যে ডেল ই ইজিক্যালস টু সবই দেওয়া আছে, এই সি ডিভাইডেড ল্যামডা বসাই দিব, ক্যালকুলেশন শুরু করবো না, অপশন পড়বো। অপশনে আসো, অপশনে এসে দেখো অপশনগুলো কেমন দেওয়া আছে। 3.1 সামথিং 10 টু দি পাওয়ার -18, 2.986 10 টু দি পাওয়ার -19, 2.856 10 টু দি পাওয়ার -19 আর 3.245। তো
তুমি কি দেখতেছো যে অপশনগুলা কতটা ক্লোজ? যেমন ধরো যদি 3 পয়েন্ট সামথিং অ্যান্সার হয়, তো সেটা কি 3.1 নাকি 3.2, এখানে একটা গ্যাঞ্জাম লাগবে। আবার যদি 2 পয়েন্টে অ্যান্সার হয়, তখন সেখানে কি গ্যাঞ্জাম লাগবে? দেখো, দুইটার 10 এর পাওয়ারই 19 দেওয়া, দুইটার 10 এর পাওয়ারই 19 দেওয়া, তো 10 এর পাওয়ার দিয়ে তুমি কিন্তু ওদের আলাদা করতে পারবা না। ওদের আলাদা করতে অবশ্যই দশমিকের পর দেখা লাগবে। এটা হচ্ছে 2.986, এটা 2.856। তুমি আবার বলো যে আমরা যখন ক্যালকুলেশন করি, আমরা এইচ কে কত জানি ধরে নিব? যত কারেক্টই করি না কেন, আমরা এইচ কে ধরে নিই হচ্ছে 6.6 10⁻34। তারপরে সি কে ধরে নিব 3×10⁸, এবং এটা হচ্ছে 665 ন্যানোমিটার 10⁻19। আমরা তো এইখানে অলরেডি 2 ঘর বাদ দিছি, 6.626। তো যে 0.026 যে আমরা বাদ দিলাম, সেটার কারণে কি এখানে ক্যালকুলেশনে ডেভিয়েশন আসবে না? মানে ক্যালকুলেশন ভুল হবে কিনা বলো? দেখো কতটুকু ক্লোজ, 986856। এখন তুমি আমারে বলো, তুমি ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে এটা দ্রুততম সময় কেমনে মিলাবা? কোনো ওয়ে তোমার কাছে আছে? নাই। একদম অনুশীলনী প্রশ্ন, ডিরেক্ট মেডিকেলে তুইলা দিবে। তো তখন তুমি যদি বোকার মতো আমারে বলো যে ভাই আপনি তো আমার এটা মনে রাখতে বলছেন, আপনি আমাকে এটা মুখস্থ করতে বলছেন, আপনি ক্যালকুলেশন পারেন না, ভাই এরকম না। তোমার এই ম্যাথটা করতে গেলে টাইম লাগবে 2 মিনিট, আমি ধরলাম তোমার এই ম্যাথটা করতে গেলে টাইম লাগবে 2 মিনিট, তারপরেও যে তুমি কারেক্টলি মিলাইতে পারবা কিনা সেটা গ্যারান্টি নাই ক্যালকুলেটর ছাড়া। কারণ এটা হচ্ছে 2.986, এটা হচ্ছে 2.856। সো এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আমি অপশনটা পড়ার পরেই বুঝে গেলাম যে এটার অপশনগুলো এত ক্লোজ, এটার অপশনগুলো এত ক্লোজ যে আমি যদি এইখানে কি করি, এই যে যেভাবে আমি ক্যালকুলেশন শিখে আসছি হাতে কলমে, যে অ্যান্সারটার কাছাকাছি যাওয়া, এই কাছাকাছি গেলে হবে না, এবার আমাকে একদম অ্যাকুরেট অ্যান্সার বের করতে হবে। এবং এটার অ্যান্সার হয় এইটা নাইলে এইটা। তুমি চিন্তা করে দেখো, তুমি বের করলা 2 পয়েন্ট সামথিং, তো এটা কি 2.8 না 2.9 সেটা বের করতে হবে, আবার মানে আবার গুণ করতে হবে, তার মানে এখানে তোমার টাইম চলে যাবে। এবং যেহেতু এটা অনুশীলনী প্রশ্ন, মেডিকেলদের কি করবে, ডিরেক্ট দিয়ে দিবে। তো তখন তুমি কি করবা? তাহলে ক্যালকুলেশন করবা? নো। তাহলে এই যে একটা জিনিস, এটা তোমাকে কি রাখতে হবে? এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। টোটাল গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন মিলে যতগুলো এমসিকিউ আছে, তার মধ্যে তোমাকে জাস্ট 2টা এমসিকিউ মনে রাখতে হবে, তার মধ্যে এইটা একটা, ঠিক আছে? এবং আরেকটা ভাই দেখাবো, টোটাল 2টা মনে রাখতে হবে। এমন না তোমাকে সবই মুখস্থ রাখতে হবে। আমার এখানে তোমার প্রশ্ন আছে প্রায় 30 থেকে 35টা, তার মধ্যে মাত্র 2টা তোমাকে মুখস্থ রাখতে হবে। এইটা সেই একটা। কিসের জন্য? কেমনে বুঝলাম এইটা বা এই টাইপের এমসিকিউ কেমনে বুঝবো? দেখো, অপশন যদি অনেক ক্লোজ হয়, আমি কিন্তু এত অ্যাকুরেট অ্যান্সারটা বের করতে পারবো না। তো তখন আমাকে কি করতে হবে? সেটা মনে রাখা লাগবে। সো এটা অনুশীলনের একটা প্রশ্ন, হাজার স্যারের বইতে দেওয়া আছে যে লাল আলোর ট্রাফিক সিগন্যালের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এটা কত। সো মেডিকেলে হুবহু তুলে দিলে তখন তুমি এখানে অ্যান্সার যদি বি হয় বিটা মনে রাখবা, অ্যান্সার যদি সি হয় তাহলে সিটা মনে রাখবা। বুঝতে পারছো? তাহলে এই যে একটা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ তুমি এত ক্লোজ এত কম টাইমে যেতে পারবে না। হ্যাঁ, এটার জন্য যদি আমাকে 5 মিনিট সময় দিত তাহলে আমি করে দিতাম, একদম অ্যাকুরেট করে দিতাম, যত দশমিক চাইছে সেটা করে দিতে পারতাম। বাট আমার জন্য একটা এমসিকিউর জন্য 40 সেকেন্ডের কম সময় আছে, তো এটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না, বা মেডিকেলের জন্য বা ভার্সিটির জন্য সম্ভব না। ডিউতে তো আরো কম সময়, তাই না? তাহলে এইটা আসলে পসিবল না। পরে আসো, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে? লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বের করতে বলছে তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তোমাদের মনে আছে কি যে আমরা বর্ণালীতে পড়তাম যে তরঙ্গ সংখ্যা মিউ বার সমান সমান 1/λ। তো আমাদের সেই ল্যামডা দিয়ে দিছে, তরঙ্গ সংখ্যাটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমাদের এটা দিয়ে দিছে, এবং এখানে মানটা 7000, এবং আমরা আগে অপশন পড়বো। আচ্ছা, 1428 1428 1428 1428 কি কিছু বুঝতেছো? যে তোমাকে এটা যে হাফ ক্যালকুলেশনে মিলে যাবে, ওই যে এটা করেছিলাম 2424 2424 1428 1428, মানে জাস্ট কোনো রকমে 2টা ভাগ পর্যন্ত গেলেই তোমার হচ্ছে বাকিটা মিলে যাবে। বাট তার আগে তুমি একটু অপশনগুলো দেখো। বের করতে বলছে তরঙ্গ সংখ্যা, দেখো অপশন পড়ার উপকারিতা কি। বের করতে বলছে তরঙ্গ সংখ্যা, দিয়ে রাখছে ন্যানোমিটার। ভাই ন্যানোমিটার তো দৈর্ঘ্যের একক, সংখ্যার একক না। সংখ্যার একক কি? সেন্টিমিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1, বা ন্যানোমিটার ইনভার্স 1, মানে দূরত্ব ইনভার্স 1। তো এখানে দিছে ন্যানোমিটার, তাহলে এটা কি হোজেন দিকে অ্যান্সার হবে? সেন্টিমিটার ইনভার্স 1 এটা অ্যান্সার হইতে পারে, মিটার ইনভার্স 1 এটা অ্যান্সার হইতে পারে। এই যে লাস্টে দিয়ে আছে অ্যাংস্ট্রম, ভাই অ্যাংস্ট্রম তো দূরত্বের একক, এটা সংখ্যার একক না। তাহলে এই যে আমরা প্রথমবারের মতো অপশন এলিমিনেশন, আমাদের 2 নাম্বার ট্রিক্স, দেখো সবকিছু ইউজ করছি, বাট 2 নাম্বারটা আমাদের এখন ইউজ করা হয় নাই। এই যে 2 নাম্বারটা চলে আসলো, যে অপশন এলিমিনেশন। আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই প্রশ্নে এ আর ডি কোনো দিনও অ্যান্সার হইতে পারে না, কারণ তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, একক দিছে ন্যানোমিটার, একক দিছে অ্যাংস্ট্রম। তাহলে এই দুইটা আমার হিসাব থেকে বাদ। তাহলে আমার অ্যান্সার হয় এইটা আর নয় এইটা। এবার এই দুজনের মধ্যে যেটা মিলবে সেটাই,
ঠিক আছে, এবার তাহলে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এবার দেখো ক্যালকুলেশনে যাই। তাহলে শুরুতেই দেখাই তুমি হচ্ছে দুইটা অপশন বাদ দিয়ে দিলা, এখন বি আছে, তো দ্রুত করে ক্যালকুলেশনে চলে যাবো। তাহলে মিউ বার কত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7000, তাহলে 1/7000 এবং দেওয়া আছে অ্যাংস্ট্রম। তাহলে আমরা হচ্ছে কি করলাম, সেটাকে মিটারে নিয়ে গেলাম 10⁻⁻10 দ্বারা গুণ করে। সো এখানে ফার্স্টে আমাদের কাজ কি, 10 এর পাওয়ারটা ক্যালকুলেশন করা। সো এখানে 10 এর পরে আছে -10 এবং যখনই এই যে জিরো গুলা থাকবে 500, 600, 700, 50, 60, তখন আমরা যেটা করব এগুলোকে সবসময় একটা ডিজিটে নিয়ে আসবো। মানে এটা কত আছে 7000, তো এটাকে কি লেখা যায় 7 × 1000 বা 10⁻3, মানে 10 এর পাওয়ার যতগুলা বের করা যায়। জিরো আছে মানে কি এখান থেকে 10 এর পাওয়ারটা বের করা যাবে। সো এরকম জিরো থাকলে আমরা 10 এর পাওয়ারটা বের করে নিয়ে আসবো। এখানে 3টা জিরো আছে, তাই 10 এর পাওয়ার 3 বের করে নিয়ে আসলাম আর 7কে পাশে লিখে রাখলাম। আর এখানে আগে থেকেই কত ছিল 10⁻⁻10, উপরে তো কিছু নাই। এরপরে আসো, তাহলে এখানে কত থাকতেছে 1/7 পড়ে থাকতেছে। আর 10 এর পাওয়ার এখানে আছে +3, এখানে আছে -3, তো এখানে কাটাকাটি গিয়ে -7 থাকবে আর সেটা উপরে গেলে হয়ে যাবে 10⁻7। তাহলে এই পর্যন্ত আসছি। এবার আমাদের দেখো তো, এটা আমরা অলরেডি শিখে আসছি কিনা, তোমাকে একটু মুখস্থ করতে বলছিলাম যে ভাইয়া 1.7 ভ্যালু কত 0.14, 1.7 ভ্যালু কত ভাইয়া, ভ্যালু হচ্ছে 0.14, তার সাথে কত 10⁻7। ওই যে দেখো 14 টাইপের চলে আসছে, তার মানে এরপরে কত আসবে 0.1428 আসবে। তো দরকার নেই, 14 পর্যন্ত পাইছি মানে বাকিটু আছে। সো এবার আমাদের অ্যান্সার কত হবে, দেখো আমরা এখানে কি বসাইছিলাম মিটার, তাহলে অ্যান্সারটা বর্তমানে কিসে আছে মিটার ইনভার্স 1 এ, তাই তো। এবার দেখো আমাদের মিটার ইনভার্স 1 এ যে অ্যান্সারটা দেওয়া আছে সেটার সাথে কি এটা মিলছে 0.14 10⁻7, একটু মিলাই দেখো তো, ওর মতো ফরম্যাটে নাও। কত আছে এখানে 1.4, তো আমাদের এখানে 1.4 বানাতে হলে দশমিকটাকে কয় ঘর টানে নিতে হবে, 1 ঘর, তাইলে হয়ে যাবে 1.4। তো দশমিককে ডানে নিলে পাওয়ার কমে, তাহলে কত ঘর টানে নিছো 1 ঘর, তাহলে ছিল 10⁻7 হয়ে যাবে 10⁻6, এত মিটার ইনভার্স 1। এবার তুমি বের করছো মিটার ইনভার্স 1 এবং অপশনে যে মিটার ইনভার্স 1টা দেওয়া আছে সেটার সাথে কি এটা কোন অ্যাঙ্গেল থেকে মিলছে, এটা 1.4 10⁻6, এটা 1.4 10⁻3, তার মানে মিটারটা মিলে নাই, তো এটা তো অ্যান্সার হইতেই পারে না। 3টা অপশন এলিমিনেট হয়ে গেছে, তার মানে আর ক্যালকুলেশন করা লাগবে না, এই যে আমাদের অ্যান্সার। অপশন এলিমিনেশনের ট্রিক্সটা দেখছো, আমি কিন্তু কারেক্ট অ্যান্সার যে এইটা সেন্টিমিটার ইনভার্সনে বেরই করি নাই। প্রথমত চোখের দেখাই এ আর ডি বাদ, এরপরে মিটারটা বের করে দেখলাম মিটার মিলে নাই। সো মিটার যেহেতু মিলে নাই তাহলে না মিলছে মানে এটাই অ্যান্সার আমাদের, শেষ, আর ক্যালকুলেশন করার দরকার নেই। সো এই যে আমাদের ফাইনালি অপশন এলিমিনেশন ট্রিক্সটা ইউজ হলো। তাহলে এই পর্যন্ত ফার্স্ট থেকে শুরু করে আমরা যা যা ইউজ করছি লগের ভ্যালু বাদে বাকি সব মান আমাদের ইউজ হয়ে গেছে, মানে সব বাকি সব ট্রিক্স ভাই যেগুলো বলছি ইউজ হয়েছে না ভাইয়া, লাগবে। বুঝতে পারছো, যা বলতেছি এরকমই তোমার আসবে। এখন এই জিনিসগুলো কি একদিনে তোমার আয়ত্তে আসবে, একদিন আসবে না। এই যে সামনে তোমার একটা মাস সময় আছে, বা তুমি যে প্র্যাকটিস গুলা করবা পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, সেই সব জায়গায় কি জিনিসগুলো প্র্যাকটিস করবা, তখন তোমার আস্তে আস্তে এগুলো আয়ত্ত আসা পড়বে। কথা বুঝতে পারছো? ওকে, পরের প্রশ্নে আসো। বিকিরিত রশ্মির কম্পাঙ্ক দেওয়া আছে, দেখো কম্পাঙ্ক মানে হচ্ছে মিউ, সেটা কত 5 × 10⁻14 হার্জ এবং বলছে 1 মোল ফোটনের শক্তি। একটু সবসময় ল্যামডা দিচ্ছিল, এবার কম্পাঙ্ক দিয়ে বলছে শক্তি কই আসছে ভাই, রাজশাহী ইউনিভার্সিটির 22-23 সালে, ঠিক আছে। এবং এখান থেকে মেডিকেল এএফএমসি ডেন্টালে কোনো প্রশ্ন আসে নাই, তাই ভাইয়া হচ্ছে বিগত বছরের প্রশ্ন এই টপিকে নিয়ে নেই ভাইয়া, প্রত্যেকটা টাইপকে দুইটা ভাবে সাজাইছি। তোমার হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো, এই যে আমরা এখানে যে প্রশ্নগুলো করলাম এগুলো সব অনুশীলনের, এটা হাজারি স্যার অনুশীলনের, এটা হাজারি স্যার অনুশীলনের, এটা হাজারি স্যার অনুশীলনের, বাট এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি মানে অ্যাডমিশনের প্রশ্নগুলো আমি অ্যাড করছি, বাট এখানে আমি আসলে কোনো মেডিকেল ডেন্টাল অ্যাডমিশনের প্রশ্ন খুঁজে পাই নাই, ঠিক আছে। তো এবার আসো ম্যাথটা কেমনে করবো, করার আগে অপশন পড়বো। তো অপশন কি দেওয়া আছে 100, 200, 300, 400, এটা দেখে আমি অ্যান্সার কোনো ভাই বলতে পারবো, এটা গেস করতে পারবো। সো এটা অপশন গেস করে কোনো লাভ নাই, আমাদের ম্যাথটা করেই বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে কম্পাঙ্ক, আমরা জানি E = হচ্ছে H মিউ, তাহলে H কত হইতে হবে। এবার দেখো 100, 200, 300, 400 গ্যাপ কিন্তু অনেক বেশি, তাই না, একটা 100, একটা 200, একটা 300, একটা 400, তার মানে আমার অনেক কাছাকাছি না। যদি এরকম হইতো 99, 98, 97, 95, তাহলে আমাকে এই যে H যখন বসাবো তখন এটাকে 6.6 10⁻34 বসাইতাম। বাট ওই যে প্রথমে বলছি যে অপশন যদি বা অ্যান্সার যদি অনেক দূরে দূরে হয় তাহলে আমরা ডিরেক্ট 6 10⁻34 বসাবো, এই দশমিকটারও বাদ দিয়ে দিব, কারণ আমি ক্যালকুলেশন করতে চাইতেছি না, যত তাড়াতাড়ি করা যায়। তাহলে আমরা H বসাই দিলাম 6 10⁻34, আর কম্পাঙ্ক দেওয়া আছে কত 5 10⁻14। এবার ফার্স্ট কাজ কি ভাইয়া 10 এর পাওয়ার, এই যে 10 এর পাওয়ার -34টা, 10 এর পাওয়ার -14টা, তাহলে কাটাকাটি গিয়ে 34 থেকে 14 বাদ গেলে 20টা থাকবে মাইনাসের, তাহলে 10 এর পাওয়ার -20টা রয়ে গেল, আর 5 6 30। ওকে, এতটুকু পর্যন্ত আমরা আসলাম। এবার আমাদের কি বলছে কম্পাঙ্ক এটা শক্তি বের করো, কিন্তু কার শক্তি বের করতে বলছে, 1 মোলের শক্তি বের করতে বলছে। এখন আমরা সবাই জানি যে 1 মোল মানে 6.023
10⁻23 এতগুলা ফোটন, তাই তো, এতগুলা ফোটন, তাহলে এটা বের করছে একটার, এটা দ্বারা গুণ করে দিলে 1 মোল পেয়ে যাবো, তাহলে এটা দ্বারা গুণ করতে হবে। এখন এখানেও সেম কথা, এই যে 6.023 এটা তোমার দেওয়া লাগবে না, খালি 6 গুণ করো, অর্থাৎ 6 × 10⁻23 এটা গুণ করবা, ঠিক আছে। তাহলে প্রাঙ্কের ধ্রুবক দিয়ে 6.6 কখন নিব, যখন অ্যান্সারগুলো অনেক কাছাকাছি থাকবে, আর 6 × 10⁻34 কখন নিব, যখন অ্যান্সারগুলো দূরে দূরে থাকবে। আবার তোমার ইসের মোল যে সংখ্যাটা 6.023 10⁻23 বা অ্যাভোগাড্রো নাম্বার, এটা আমরা সবসময় 6 10⁻23 বসাবো, সবসময় 6 × 10⁻23 বসাবো, ক্লিয়ার, সবসময়। আচ্ছা বসাইলাম, তাহলে এবার কত আসতেছে, 30 আর 6 গুণ করলে আসতেছে 180, আর 10 এর পাওয়ার -20টা, 10 এর পাওয়ার -23টা, তো 23 থেকে 20 বাদ গেলে কয়টা থাকবে, 10 এর পাওয়ার 3টা, এত জুল, শেষ। এবার আমাদের অ্যান্সার দেই, অ্যান্সার। আচ্ছা ওয়েট, এই যে প্রশ্ন ভাই ঠিক মতো পড়ি নাই, বের করতে বলছে কিলোজুল, তো আমাদের প্রথম শর্ত, আমি তোমাকে প্রথম কথা বলছিলাম যে প্রথমে প্রশ্ন পড়তে হবে, তারপর অপশন দেখতে হবে। এই যে প্রশ্ন পড়ি না, দেখো আমি এখন জুল খুঁজতে গেছিলাম যে 180 × 10⁻³ জুল আছে কিনা, নাই, এই দেখো কিলোজুল, তো কিলোজুলে নিতে বলছে, তো আমরা জানি জুলকে 1000 দ্বারা ভাগ করলে কিলোজুলে যায়, সেটাকে আমরা যদি 1000 বা 10⁻³ দ্বারা ভাগ করে দেই, তাহলে এটা কাটাকাটি, অ্যান্সার কত আসলো, 180 জুল। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া 180 জুল তো এখানে নাই, 100 200 300 400, বাট তুমি একটু দেখো তো 180 কার কাছাকাছি, 200 এর কাছাকাছি না। আমরা যেহেতু এখানে একটু কম নিছি, 6.6 এর নিছি 6, তাই আমাদের মানটা একটু কম আসছে, বুঝতে পারছো। বাট তুমি বুঝতে পারতেছো যে 300 তো হবে না, এত গ্যাপ তো আর হবে না, 400 হবে না, আবার নিচে তো হইতেই পারে না, 180 আসছে মানে কি, এর থেকে কম তো আর হবে না, আমরা এমনি কমাই ধরছি, এর থেকে কম তো হবে না, বেশি আসবে, তো 180-র কাছে সব থেকে কাছে কে 200, এই যে অ্যান্সার 200, ঠিক আছে। এবং তুমি করে দেখো ক্যালকুলেটর দিয়ে, অ্যান্সার আমাদের হয়েছে। এবং আমি ডিরেক্ট এবারটা না দেখে বলে দিতে পারবো যে আচ্ছা হ্যাঁ এটা হয়েছে, আমি এরকম কনফিডেন্স আমার মধ্যে আসতে হবে। এবং এই কনফিডেন্স থেকে একদিন আসবে, নো, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ভাই করাই দিচ্ছি, তুমি নিজে বই নিয়ে বসবা, তুমি প্র্যাকটিস করবা, তুমি বিগত বছরের যত ম্যাথমেটিক্যাল এমসিকিউ আছে নিজে সলভ করবা, ক্লিয়ার, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো হাতে ক্যালকুলেশন অনেক কঠিন তোমরা বলছিলা। আচ্ছা, সো এই যে ব্যাসার্ধ টাইপটা থেকে আমি একটা প্রশ্নই পাইছি, যেটা জাহাঙ্গীরনগর 21-22 সালে আসছে, সো একটু দেখাই দিই, ঠিক আছে, এটা কঠিন না, এজন্য একটু দেখাই দিচ্ছি। সো ব্যাসার্ধ টাইপ থেকে আমি একটা প্রশ্নই পাইছি, কি বলছে, হাইড্রোজেনের 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করো। সো সূত্রটা কি, সূত্র ছিল যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1 × n²। এখন আমরা পড়ে আসছিলাম যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম বা 0.53 × অ্যাংস্ট্রম মানে কত, 10⁻10 মিটার। এবার তাহলে আমাদের কি 0.53 ইউজ করা দরকার আছে, নো ভাইয়া, তুমি ইউজ করো 0.5 × 10⁻10 মিটার, কারণ তোমার এত অ্যাকুরেট অ্যান্সার দরকার নেই, তো আমরা এই মানটা ইউজ করলেই আমাদের মোটামুটি কারেক্ট অ্যান্সার আসবে। এবং এখানে ভাই আবার একটা সেম ভুল করছি, অপশন দেখি নেই, অপশনে আসো, ঠিক আছে। এগুলা করার আগে অপশন দেখো, প্রশ্নে বলেছে ব্যাসার্ধ কত, দেখো তো 8585 850 85, মানে 8585 যে দশমিক করলে আসবে, এটা বুঝতে পারতেছো যে 8 আসবে। এবং বাকি তোমার হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন আমরা করব, এবং এখানে সবই মিটারে দেওয়া আছে, সো এখানে সবগুলো দূরত্ব দেওয়া আছে, কোন অপশন তুমি বাদ দিতে পারবা না, সো ক্যালকুলেশনটা করতেই হচ্ছে। তো ক্যালকুলেশনটা করে দেখি কি আসে, চলো। সো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত বসাবো, 0.53, ওই 3 বসানো দরকার নাই, 0.5 10⁻10 ইন্টু কয় নাম্বার কক্ষপথ বলছে, 4 নাম্বার, তাহলে n² বা 4² করে দাও। এবার এখানে আছে কত, 0.5, তো এটাকে আমরা চাইলে কি করতে পারি, দেখো দশমিকটা ওই পাশে পাঠাই এটাকে 5 লিখতে পারি, এবং দশমিককে ডানে পাঠাইলেই পাওয়ার কমে যাবে, তাহলে এখানে আগে থেকে আছে 10 এর পাওয়ার -10 হয়ে যাবে, আরো একটা কমে 11 ইন্টু 16, তাই তো, 4² মানে কত, 16, সো 5 16 80, আমরা সবাই জানি 5 16 80 ইন্টু 10⁻11 এত মিটার আসতেছে আমাদের ক্যালকুলেশন করে। সো অপশনে তো 80 নাই, অপশনে কোনো জায়গায় 80 নাই, বাট 10⁻11 কই আছে, 10⁻11 10⁻11 এই দুটো আছে 10⁻10, তো এই দুটো আমাদের অ্যান্সার হচ্ছে না, 10⁻10 যেটা, এগুলো আমাদের অ্যান্সার হচ্ছে না। এবং 80 10⁻11 এটা কার কাছাকাছি, দেখো তো 85 10⁻11 এর কাছাকাছি না, 8.5 কিন্তু হবে না। দেখো 80 কেন আসছে, কারণ যে আমরা 0.53 এটাকে ইগনোর করছি, 3 বাদ দিয়ে দিয়েছিলাম, তাই এটা একটু বেশি আসতো। বাট আমরা যেহেতু মোটামুটি কাছাকাছি যেতে পারছি, তার মানে অ্যান্সারটা কি আসছে, অ্যান্সারটা আসছে 80 × 10⁻11, তো 85 × 10⁻11, যেহেতু একটু কমাই ধরছিলাম তাই একটু কম আসছে, তো এটা সব থেকে কাছাকাছি অ্যান্সারটা কোনটা, 85, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজেই আমরা হচ্ছে এই অ্যান্সারগুলো বের করতে পারি, দেখছো, খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো বের করতে পারি। তো হ্যান্ড ক্যালকুলেশনে ভয় পাওয়ার কিছু নাই, এবং এই দুইটা ক্লাস তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের যত ভয় আছে সবগুলো দূর করবে, তোমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করতে গেলে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, এই জন্যই ভাইয়া করাই দিচ্ছি।
তাহলে আমাদের এই টাইপটা শেষ। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট, দাব্যতা থেকে মেডিকেলে গত বছর 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে? মেডিকেলে গত বছরই 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে? এবং এই বছরে যে প্রশ্ন আসবে এটা বুঝাই দিতেছে যে এখান থেকে একটা প্রশ্ন দিবে, এবং সেটা হইতে পারে ম্যাথ, সেটা হইতে পারে বাংলা, সময় অন্তয়ন আসতে পারে, বাট আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা করে রাখবো সুন্দর মতো। মেডিকেলে 2টা প্রশ্ন আসছে, ডেন্টালে প্রশ্ন আসছে, সব জায়গাতে প্রশ্ন আসছে। তুমি যে কোনো ভার্সিটির প্রশ্ন ঘেটে দেখো যে দাব্যতার প্রশ্ন তুমি যে শুরু করো এটা কোনো শেষ নাই, যে কোনো ভার্সিটির, ঠিক আছে? তো দাব্যতা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে। তো দাব্যতা থেকে আবার কেএসপি কেপি না, কিন্তু বেসিক দাব্যতা। কেএসপি কেপি থেকে ওই সমীকরণ বের করতে দিবে 27s⁴, কেএসপি কেপি কখন পদক্ষেপ করবে এইসব জিনিস দিবে। কেএসপি কেপির ম্যাথ খুবই রেয়ারলি দেয়, খুবই রেয়ারলি দেয়, মানে খুব রেয়ার, মানে খুব রেয়ার। ভার্সিটিতেও আমি খুঁজে পাইনি বেশি প্রশ্ন, ঠিক আছে? এই জন্য আমি কেএসপি কেপিটা অ্যাড করি না, আমরা দাব্যতার ম্যাথগুলো করবো। সো আসো দাব্যতার প্রথম প্রশ্নে কি বলছে ভাইয়া, বলছে 50 ml সম্পৃক্ত দ্রবণ এর মধ্যে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। সো এই যে যত গ্রাম থাকে সেটাই কি দ্রব, এবং দ্রবণটা কত বলে দিছে তোমার হচ্ছে 50 ml। সো 50 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম তোমার হচ্ছে লবণ আছে। বলছে লিটার প্রতি দাব্যতা, ক্যালসিয়াম ক্লোরাইডের দাব্যতা কত, এবং এই প্রশ্নটাই মেডিকেল টেস্ট 24 সালে সুন্দর মতো চলে আসছে, এবং এটা হাজারী স্যারের অনুশীলনীর প্রশ্ন হুবহু তুলে দিছে। হাজারী স্যারের অনুশীলনী প্রশ্ন হুবহু তুলে দিছে মেডিকেল 23-24 সালে। কি বলছে যে 50 ml 5 গ্রাম আছে, তাহলে 1 লিটারে তোমার হচ্ছে দাব্যতাটা কত। তাহলে এই ম্যাথটা এত ইজি একটা ম্যাথ এখান থেকে দিছে। দেখো কি আছে যে 50 ml দ্রবণের মধ্যে লবণ আছে 5 গ্রাম, তোমাকে বলছে 1 লিটারে, 1 লিটার মানে কয় ml, এখানে 50 ml এবং 1 লিটার মানে 1000 ml। তাহলে তোমাকে বলতেছে যে 1000 ml এ তোমার হচ্ছে কত গ্রাম থাকবে বা দাব্যতাটা কত। আমরা জানি যে যত গ্রাম থাকে সেটাই দাব্যতা তোমার সম্পৃক্ত দ্রবণে। তাহলে দেখো 5/50 ইন্টু হচ্ছে 1000, তাই তো? এই যে 50 নিচে চলে আসবে, 1000 গুণ হয়ে যাবে। তাহলে কারাগারি করে কত আসতেছে তোমার, 5 দিয়ে আমরা 50 কারাগারি করতে পারতেছি 10 বার, কারণ 5 10 50, আর 10 দিয়ে 1000 কারাগারি করা যায় 100 বার। তাহলে অ্যান্সারটা অনেক ইজি আসছিল, মানে এই ম্যাথটা অনেক ইজি আসছিল। মেডিকেলে 23-24 সালে আসছে হুবহু হাজারী স্যারের প্রশ্ন যে 100 গ্রাম পার লিটার। এই দেখো 100 গ্রাম পার লিটার, 100 গ্রাম পার লিটার। এখানে তুমি অপশন এলিমিনেশন করতে পারতা, দেখো কেমনে। 5 এখানে 50, এখানে 1000, ধরো কেউ এই ক্যালকুলেশনটা বুঝতেছে না, কোনোভাবে কি এই মানটা 101, 1011 এগুলো আসতে পারবে? ওই যে 11 1 এগুলো আসতে পারবে? এটা সবসময় পূর্ণ সংখ্যা আসবে, 10 বা 100, তার মানে অ্যান্সার হয় এটা হবে না এটা হবে। তারপরে ক্যালকুলেশন করে আমরা দেখবো যেটা হবে। যেহেতু সহজ ছিল তাই তুমি তো ম্যাথ ক্যালকুলেশন করে বলতে পারছো। আর এখানে যদি এই মানগুলো কঠিন থাকতো তখন কিন্তু তোমাকে এই যে 2টা অপশন আগে বাদ দিতে হতো অপশন এলিমিনেশন করে, বা তোমার কাজে লাগলেও লাগতে পারতো, তাই বলে রাখলাম। সো এটা যেহেতু সোজা, তাহলে সোজা এমনি বলা যায় যেটা হচ্ছে বি, ঠিক আছে? এবং এটা 23-24 সালে আসছে। এরপরে এই প্রশ্নটা দেখো হাজারী স্যারের মূল বইতে দেওয়া আছে, অনুশীলনীতে নাই। হাজারী স্যারের মূল বইতে ভিতরে কালো বক্সের মধ্যে এমসিকিউ থাকে না, সেই কালো বক্সে দেওয়া আছে। হাজারী স্যারের বইয়ের মধ্যে যে কালো বক্সগুলোর মধ্যে এমসিকিউ দেওয়া আছে না, সেখানে, এটাকে আমরা বলছি হাজারী স্যারের মূল বই, সেখানে এই এমসিকিউটা দেওয়া আছে। এবং এই টাইপেরই একটা এমসিকিউ 23-24 সালে আসছে, যেখানে প্রশ্নকর্তা টাইপটা ভুল করছিল, নয়তো ওই ডাক্তাররা ইচ্ছা করে ভুল দিছে। ওই যে বললাম যে পোলাপানকে বাদ দিতে, পোলাপানকে ইচ্ছা করায় ভুল দেয়, যেন হচ্ছে ওই এমসিকিউ করতে গিয়ে পোলাপানে 4-5 মিনিট চলে যায়, এবং কিছু পোলাপান যেন ওখান থেকে লাখ লাখ পোলাপান যেন সিটকায় পড়ে। ওই একটা এমসিকিউ দিয়ে তোমার হচ্ছে প্রায় 50 থেকে 60,000 পোলাপান সিটকায় গেছে। তাহলে কি করবে, ইচ্ছা করে ভুল দিতে পারো। সো জানি না কি হয়েছে, বাট এই টাইপের এমসিকিউ আসছে। সো আমরা এই টাইপটা করে ফেলি যে মূল বই থেকে কি আসছে। সো প্রশ্ন পড়ি আগে, কি বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে 5 গ্রাম থাকে। তো বলছে 400 ml দ্রবণে কত গ্রাম থাকবে। দেখো কত ইজি, বলছে 1 লিটারে 5 গ্রাম, এটা হচ্ছে দাব্যতা। তাহলে 400 ml কত থাকবে, 400 ml কত গ্রাম লবণ থাকবে। তাহলে দেখো সুন্দর মতো খুব ইজিলি করতে পারি যে কত আছে ভাইয়া, 1 লিটারে আছে হচ্ছে 5 গ্রাম, বা 1 লিটারকে আমরা বলতে পারি 1000 ml, তাই তো? যেহেতু আমাদের এখানে 400 ml বলছে, তাহলে আমরা ml এ নিলাম। তো 1000 ml এ আছে 5 গ্রাম, আমাদের বলছে 400 ml কত আছে। তাহলে 1 ml কত আছে ভাইয়া, 1 ml আছে হচ্ছে 5/1000 এত গ্রাম। আমাদের বলছে 400 ml কত আছে, তাহলে 400 ml আছে হচ্ছে তোমার 5 × 400/1000। এবার খুব ইজি, দেখো উপরে নিচে জিরো তোমরা কাটাকাটি করতে পারবা। দেখো এগুলো আশা করি তোমরা পারো, যে এই জিরো কাটাকাটি করা যাবে, এই জিরো কাটাকাটি করা যাবে। এবার 5 দিয়ে 10 কাটাকাটি করা যায় 2 বার, 2 দিয়ে 4 কাটাকাটি করা যায় 2 বার। তাহলে অ্যান্সার কত আসলো, 2 গ্রাম। অ্যান্সার কি আছে এখানে, 2 গ্রাম। কোথায় 2 গ্রাম, কোথায়, এই যে 2 গ্রাম। দেখছো এই টাইপ, এটা হাজারী স্যারের অনুশীলনীতে নাই, মূল বইতে আছে। এবং তুমি দেখো 23-24 সালে
কি আসছে, ওইখানে দ্রব্য চাইছিল, এখানে বলছে কতটুক পানি লাগবে, এখানে বলছে কতটুক পানি লাগবে। এবং সেম দেখো 30 ডিগ্রি সেলসিয়াস পটাশিয়াম ক্লোরাইড একটা দাব্যতা দিয়ে দিছে, বলছে 85 গ্রাম ইসের জন্য কতটুকু পানি লাগবে, বাট প্রশ্ন করতে প্রশ্নটা ভুল দিছে, ঠিক আছে। এবং এইগুলা প্রত্যেকটা এসে গোজামিল দিয়ে মিলাই রাখছে, মানে তোমার যে কোনো জয়কলির বই দেখো, উন্মেষের বই দেখো, বা যে কোনো বই দেখবা, এখানে উল্টাপাল্টা করে অ্যান্সার মেবি হচ্ছে এইটা না এটা দিয়ে রাখছে। এবং তুমি যদি হচ্ছে ধরো এটা কারেক্ট হইতো, তুমি আগে কি করতা, ভাইয়া কি শিখাইছি, আগে অপশন পড়বা। দেখো তো যদি অ্যান্সার 230-এর কাছাকাছি হয় তাহলে হইতে হবে 230.95 আর নাহলে 230.56। তার মানে তুমি 230-এর পরে তারপরেও গিয়ে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এখানে তোমার টাইম কতটুকু লাগে বুঝতেছো? যদি এ অথবা বি অ্যান্সার হয় তাহলে 230 দিয়ে তুমি অ্যান্সার বের করতে পারবে না, তারপরে আবার ক্যালকুলেশন করে দেখতে হবে 95 না 56। এরপর অপশনগুলো দেখো 228, 228। তাহলে এই সি আর ডি এর মধ্যে যদি অ্যান্সার থাকে তাহলে তুমি কি আলাদা করতে পারবা? পারবা না। তখন কি হবে, এই যে 8.0 নাকি 4.9 সেটা চেক করতে হবে। যদি অ্যান্সারটা কারেক্ট, মানে প্রশ্নটা যদি কারেক্ট হইতো তাহলে আমাদের আরো বিপদ হইতো। মানে এই অ্যান্সার এই এমসিকিউটা কোনোভাবে আমরা দিতেই পারতেছি না, আমাদের টাইম চিন্তা করলে আমরা এমসিকিউটা দিতেই পারতেছি না। সো এই যে তখন আমরা কি করব, যখন আমাদের সেই অবস্থা, আল্লাহ তাআলার নাম নিয়ে স্কিপ। অথচ ভাই আপনি স্কিপ করতে বলতেছেন, আপনি ম্যাথ টিচার হয়ে স্কিপ করবে? হ্যাঁ বলতেছি। কিসের জন্য? কারণ তুমি বুঝে গেছো যে এটা করতে গেলে তোমার 3 থেকে 4 মিনিট লাগবে, ওই 3 থেকে 4 মিনিট পরীক্ষার সময় তোমার কাছে নাই। অ্যাডমিশন পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষা তোমার কাছে 3 থেকে 4 মিনিট সময় অনেক। তুমি তখন এই যে অপশন দেখে বুঝে ফেলবা যে আচ্ছা এটা করতে গেলে আমাকে অনেক অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে। এটা যে প্রশ্ন ভুল সেটা তো তুমি জানো না, তুমি তো পরীক্ষার হলে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে আইসা বুঝছো এটা ভুল, ঠিক আছে। তো অ্যাকুরেট ক্যালকুলেশন করলেও তোমার এটা ভুল ভালই আসবে, ঠিক আছে, তুমি খুব কাছে যাইতে পারবে না। তো এটা স্কিপ, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। এগুলা এই জন্যই দেয়, এমসিকিউ গুলো এই জন্যই দেয় যেন ওই যে পোলাপান ট্রাই করতে গিয়ে তোমার হচ্ছে ধরা খায়, বুঝতে পারছো? তাহলে এই যে ভাই বললাম ধরা না খাইতে চাইলে অপশন করে দেখো যে এটার মধ্যে কি প্যাচ আছে নাকি নাই, বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের গুণগত রসায়নে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। এবার আমরা চলে যাবো আমাদের রাসায়নিক পরিবর্তন। ভাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমার ফার্স্ট পেপার থেকে যদি হচ্ছে ম্যাথ আসে, ফার্স্ট পেপার থেকে যদি ম্যাথ আসে তাহলে রাসায়নিক পরিবর্তন থেকে আসার সম্ভাবনা একদম 5 স্টার, 5 স্টার। রাসায়নিক পরিবর্তন থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে। সেকেন্ড পেপারে পরিমাণগত আর পরিবেশ একদম আসবে 100%। ম্যাথ আসলে পরিমাণগত বা পরিবেশ থেকে আসবে, আর ফার্স্ট পেপার থেকে আসলে সব থেকে বেশি সম্ভাবনা রাসায়নিক পরিবর্তনের। তাহলে আমরা এখন রাসায়নিক পরিবর্তন শুরু করব। এবং তুমি বলো যে ভাই এই পর্যন্ত একটা এমসিকিউ তোমার কাছে কঠিন লাগছে, একটা এমসিকিউ যে ভাই সলভ করবো তোমার কাছে কঠিন লাগবে না, ঠিক আছে ভাই, ওইভাবেই সলভ করবো। কারণ ভাই আমি নিজে তোমাদের মতো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তো আমি যখন পড়ছি আমি সহজভাবে পড়ছি, এবং আমি তখনই চিন্তা ভাবনা করছিলাম যে আমি যদি কাউকে কখনো পড়াই বা বুঝাই তাহলে এই মেথডটা আমার জন্য কাজে লাগবে। তখন আমি ওদেরকে খুব সহজেই বলতে পারবো আচ্ছা দেখো এই জিনিসটা এইভাবে চিন্তা করবা, এই জিনিসটা এইভাবে করবা, ঠিক আছে, এখন এটা কাজে দিচ্ছে, ঠিক আছে। ওকে, প্রথম টাইপটা কি ভাই? পার্সেন্ট থেকে পিএইচ বের করা। হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টাইপ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টাইপ। এগুলো আমরা পরিমাণগত রসায়ন আবার করব, বাট এখানে আমাদের পার্সেন্ট থেকে পিএইচ বলছি, ঘনমাত্রা না। সো আমাদের দেখো এই যে পার্সেন্টে ঘনমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে পিএইচ বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টাইপ। এবং এই টাইপ থেকে মেডিকেল সহ বলো সব জায়গায় প্রশ্ন আসছে, ডেন্টালে প্রশ্ন আসছে, সব জায়গায় প্রশ্ন আসছে, পার্সেন্ট থেকে পিএইচ বের করা। সো পার্সেন্ট দিলে আমাদের জন্য ঘনমাত্রা বের করাটা সোজা, আর ঘনমাত্রা বের করে এরপর আমরা পিএইচ বের করব, ঠিক আছে। কিভাবে দেখো, আমাদেরকে ফার্স্টে পার্সেন্ট দিয়ে দিলে আমরা সেখান থেকে বের করব ঘনমাত্রা এস। তো বের করার সূত্র কি দেখো, যত পার্সেন্ট দিবে আমরা ধরলাম x%, তাহলে যত পার্সেন্ট দিবে সেটার সাথে আমরা একটা 10 গুণ করব, এবং যেই মৌলের কথা বলবে বা যেই যৌগের কথা বলবে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কিছু তো একটা বলবে, তার আণবিক ভর দ্বারা ভাগ করব। আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো যে এই সূত্র দিয়ে আমাদেরকে পার্সেন্ট থেকে ঘনমাত্রা বের করতে হয়, ভাই একবার বলে দিলাম। এবং যেহেতু আমরা এখন পিএইচ ক্যালকুলেশন করব, তাহলে এই যে আমাদের লগের ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, একদম প্রথমে বলে আসছি। তো আসলে লগের ভ্যালুগুলো একটু মুখস্থ করি। লগ 2 ভ্যালুটা হচ্ছে 0.3, ঠিক আছে। লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 এর ভ্যালু 0.5, অর্থাৎ ওদের থেকে 0.2 বেশি। তারপরটা 0.6 লগ 4 এর ভ্যালু, লগ 5 এর ভ্যালু 0.7, লগ 6 এর ভ্যালু 0.77, লগ 7 এর ভ্যালু 0.8, লগ 8 এর ভ্যালু 0.9 এবং লগ 9 এর ভ্যালু 9.5। তোমাকে এই যে লগের ভ্যালুগুলো আছে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি পিএইচ এর ম্যাথ করতে পারবা না, সোজা কথা, একদম সোজা কথা, ঠিক আছে। একদম বেসিক টাইপগুলো হয়তো করতে পারবা, বাট কঠিন একটু পেঁচাই দিলে আর পারবা না। সো লগের ভ্যালুগুলো কি, লগ 2 0.3, লগ 3 0.5, লগ 4 0.6, লগ তোমার 5 0.7, লগ 6 তোমার হচ্ছে
0.77, তারপরে log 7 0.8, log 8 0.9, log 9 হচ্ছে 0.95। এবং এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা ভাই সেটাও বলে দিচ্ছি। এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে এই log 7 থেকে log 2, এগুলো আমাদের বেশি ইউজ করতে হয়, ঠিক আছে? এগুলো একটু বেশি ইউজ করতে হয়, মনে রেখো log 2 থেকে log 7 এটা বলা যাবেই না, log 2 থেকে log 7 তোমার বলা যাবেই না, এটা বেশি ইউজ করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ছিল পার্সেন্ট থেকে পিএইচ বের করা, তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে এখান থেকে এস বের করব, তারপরে পিএইচ বের করব, ঠিক আছে? এখান থেকে পার্সেন্ট বের করব, তারপরে পিএইচ বের করব। এবং যখনই আমাদের ঘনমাত্রা চলে আসবে আমরা খুব ভালো মতোই জানি যে যদি অ্যাসিড হয় ফর্মুলাগুলো তো আমরা পারি, তাই না? যদি অ্যাসিড হয় তাহলে পিএইচ বের করব, এবং কি হবে সূত্র মাইনাস লগ অফ এইচ প্লাস। আর যদি তোমার ক্ষার হয় তাহলে আমরা কি বের করব, আগে পিওএইচ বের করব মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, এবং এরপরে আমাদের পিএইচ বের করার জন্য কি করতে হবে, 14 থেকে এই পিওএইচটাকে বাদ দিতে হবে। অ্যাসিড হলে ডাইরেক্ট পিএইচ বের করব, ক্ষার হলে আগে পিওএইচ বের করব, তারপরে 14 থেকে বাদ দিয়ে পিএইচ বের করব। এগুলো সব সূত্র তোমরা জানো। তাহলে আমরা চলো ডাইরেক্ট প্রথম প্রশ্নে চলে যাই, যেটা হচ্ছে আমাদের কোন টাইপ, পার্সেন্ট থেকে ঘনমাত্রা। সো এটা হাজারি স্যারের অনুশীলনীতে আছে, এবং আগে তো গুচ্ছ ছিল না, তো তখনই দেখো ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে তোমার হচ্ছে এই যে হাজী দানেশ STSU-19 হচ্ছে হাজী দানেশ, এই জায়গাতে এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তো যে কোনো বছর এখান থেকে কই তুলে দিবে, তোমার হচ্ছে মেডিকেল ভার্সিটিতে তুলে দিবে, ঠিক আছে? যে কোনো সময় তুলে দিবে। কি প্রশ্ন বলছে, 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? সো যেহেতু আমরা পিএইচ ক্যালকুলেশনে চলে আসছি, এখানে আমরা একটা জিনিস তোমাকে আমি শিখাই নেই যে আমরা পিএইচ ক্যালকুলেশন কিভাবে করব। সো দেখো, পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে দুইটা টাইপের পিএইচ আমাদের আসে, ঠিক আছে? দুইটা টাইপের পিএইচ আমাদের ক্যালকুলেশন করতে দেয়। কিরকম ভ্যালু দেয় দেখো, টাইপ 1 এ আসো, হাতে হাতে আমরা পিএইচ করতে গেলে আমাদের দুই টাইপের মান আসে, টাইপ 1 এন্ড এখানে আমরা আলোচনা করব টাইপ 2। ফার্স্টে টাইপ 1 এর কাছে আসো, এখানে ঘনমাত্রাগুলা 0 আর 1 দিয়ে দেওয়া থাকবে। কত বলছি, 0 আর 1। কিরকম, যেমন ধরো 0.001 এত মোলার, এরপরে 0.0001 অথবা 0.1, তার মানে এখানে ঘনমাত্রাগুলা 0 আর 1 দ্বারা প্রকাশ করা থাকবে। এইটা একটা টাইপ। আর আরেকটা টাইপ হচ্ছে এখানে তোমার যে কোনো কিছু দিতে পারে, 0.25 আসতে পারে, এনিথিং হতে পারে, 0.35 আসতে পারে, এনিথিং হতে পারে, 0.12 যে কোনো কিছু হতে পারে। বাট এই টাইপটা কি তোমার হচ্ছে 0.0 আর 1 থাকবে। তো এই জিনিসটার মধ্যে কি দেখালে দেখো তো 0 আর 1 আছে না? তো এই টাইপের এমসিকিউ যদি আমরা পাই, তাহলে আমরা কি করব, আমরা যখন তোমার লগ ক্যালকুলেশন করব, যেমন ধর আমাকে বললো 0.1 মোলার HCl এর পিএইচ, তখন আমরা কিভাবে করব, আমরা যেহেতু এটা অ্যাসিড তাহলে পিএইচ বের করতে পারবো। তাহলে পিএইচ সমান সমান কত হবে, মাইনাস লগ অফ কত আছে ঘনমাত্রা 0.1, তাই তো? এবার মনে রাখবা, যদি এই যে তোমার 0 আর 1 থাকে, তাহলে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে সেটাই হবে পিএইচ। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটাই সংখ্যা, সেটা হচ্ছে 1। তাহলে সংখ্যা কয়টা, একটা, তাহলে পিএইচ কত, 1। কি বললাম, আবার ধরো আমাকে বললো 0.001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ, HNO3 এর পিএইচ কিভাবে করব, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ কত 0.001। হ্যাঁ, এই যে দশমিক কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 001। তো দশমিকের পরে যত ঘর থাকবে সেটাই পিএইচ 3। তাইলে যদি শুধুমাত্র 0 আর 1 থাকে, তাহলে আমাদেরকে কিভাবে বের করতে পারবো আমরা সুন্দর মতো, দশমিকের পরে যত ঘর থাকবে সেটাই পিএইচ। 0.1 থাকলে 1, আরেকটা 0 বাড়লে 2, আরেকটা 0 বাড়লে 3, আরেকটা 0 বাড়লে 4, এভাবে আমরা হচ্ছে করবো। এটা একটা টাইপ। আর আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এটাতে তুমি হচ্ছে যে কোনটা করতে পারবা। এই যে এই টাইপটা করতে গেলে তোমার কোনো জায়গায় লগের মান লাগছে, লগের মান লাগে নাই, বাট এটা করতে গেলে তোমার লগের মান লাগবে। সো এই টাইপটা কেমনে করবো, যেমন ধর আমাদের বলছে 0.5 মোলার HCl এর তুমি হচ্ছে পিএইচ বের করো। তাহলে কেমনে করবো, আমরা ফার্স্টে লিখবো পিএইচ, তো পিএইচ কত, সূত্র কি, মাইনাস লগ অফ 0.25। তো এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে, অর্থাৎ 0 আর 1 বাদে অন্যগুলা করতে গেলে আমরা যেটা করব, আমরা ওই সংখ্যাটাকে তোমার একটা ঘর এর, আমরা ওই সংখ্যাটাকে এমন ভাবে সাজাবো যেন দশমিকের আগে জাস্ট একটা ঘর থাকে, কিরকম, যেমন এখানে দেখো কত আছে 0.25, তো আমরা এটাকে লিখবো এইভাবে যে মাইনাস লগ অফ 2.5। দেখো দশমিকের আগে এক ঘর লিখবো, তাহলে
0.25 কে যদি 2.5 লিখে আমি কি করলাম, দশমিককে এক ঘর ডানে নিলাম, দশমিককে এক ঘর ডানে নিলে 10-এর পাওয়ার কমতে থাকে, তাহলে 1। এই ফরম্যাটে আমরা সাজাবো। কি করব, আমাদের যেটাই দেওয়া থাকুক সেটাকে এক ঘর ডানে নিব। যেমন ধরো এটার ক্ষেত্রে ভাগ করে দেখা, এটার ক্ষেত্রে কি করব, মাইনাস লগ অফ কি করব 0.35 আছে, এটাকে লিখবো 3.5 10 টু দি পাওয়ার -1। আবার ধরো হচ্ছে 0.0031 আছে, আমি এটাকে কি করব, এই যে দশমিকের পরে এই যে সবচেয়ে সংখ্যা কই আছে 3, এটার পরে দশমিকটাকে নিয়ে যাব, তাহলে কত হয়ে যাবে 3.1। তো কয় ঘর ডানে নিছি, এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাহলে 10 টু দি পাওয়ার -3। এইভাবে লেখার ট্রাই করব যে তোমার 2.1 সামথিং বা 3.1 সামথিং, মানে সামনে একটা সংখ্যা থাকবে, শূন্য না, সামনে একটা সংখ্যা থাকবে, এমন ভাবে হচ্ছে সাজাবো। তারপরে কি করব, তারপরে স্টেপ কি ভাই, যখন আমরা এইভাবে সাজাই ফেলবো তারপরে স্টেপ কি, তারপরের স্টেপটা হচ্ছে পিএইচ বের করার ফর্মুলাটা বুঝো। 10-এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আগে লিখবো 1, তার থেকে মাইনাস করব কি জানো, লগ এই যে সংখ্যাটা সাজাইছো না 2.5, এটাই তোমার অ্যান্সার। কি বলছি, যখনই আমরা ফার্স্ট হিসেবে এমনি সাজাই ফেলবো তখন 10-এর উপরের পাওয়ারটা যেটা আছে 1, সেটাকে নিচে নিয়ে আসবো 1 মাইনাস লগ এই যে 10-এর পাওয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেইটা বাদ যাবে। এমনি পিএসটা বের করতে হয়। আমি তোমাকে ডিটেইলস ক্লাস হইলে পুরোটা করে দেখাইতাম যে কিভাবে এটা হয়েছে। জাস্ট মাইনাস লগ গুলো দুজনকে দিয়ে দাও, জাস্ট মাইনাস লগটা দুজনকে দিয়ে দাও, দেখবে মিলে গেছে। বাট আমি ওইখানে যাচ্ছি না, আমাদের ধরো কি রকম আসলো, এরকম আসলো, তাহলে অ্যান্সারটা কিরকম আসবে, এই যে 10-এর পাওয়ার কত 3, তাহলে 3 মাইনাস লগ সামনে কত আছে 3.1, এইটা হচ্ছে আমাদের পিএইচ। যদি খার হয় তাহলে আগে পিওএস বের করবো এমনি, তারপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করবো। জিনিসটা বুঝতে পারতেছো? তাহলে আমরা এখন একটা কমপ্লিট ম্যাথ করি। যেমন ধরো আমাদের বললো 0.025 মোলার HCl এর পিএইচ কত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট লাইনে কি করলাম, পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ, এই জিনিসটা লিখলাম 0.025, তাই তো। বাট বুদ্ধিমানরা কি করবে, এই জিনিসটা লেখা টাইম নষ্ট করবে না, কারণ তোমার এই প্রশ্ন যেটা, প্রশ্নের মধ্যে কি এত জায়গা আছে, তোমার যে এত বড় বোর্ড দিবে না, তখন তুমি ডিরেক্ট দেখো এত কিছু লেখা কেন লাগবে। দেখো সুন্দর মতো আমরা কি লিখতে পারি, যে দশমিকটাকে এখান থেকে যদি এই 2 এর পরে নিয়ে যায়, আমাদের কাজ কি, ওই যে দশমিকের আগে একটা সংখ্যা আনা, তাই না। তাহলে এটাকে যদি 2 এর পরে নিয়ে যায় তাহলে এক ঘর দুই ঘর, তাহলে দুই ঘর ডানে নিলে হয়ে যাবে 2.5 10 টু দি পাওয়ার -2। তাহলে এটার পিএসটা কত আসবে, এই যে 10-এর পাওয়ার কত 2, তাহলে 2 মাইনাস লগ 2.5, লগ 2.5। এইবার আসো 2 থেকে লগ 2.5 বাদ যাবে। এখন ভাই আমার তো, আপনি তো আমার লগ 2.5 মুখস্থ করার নাই, বাট তোমাকে আমি কি মুখস্থ করে আসছি, আমি তোমাকে বলেছি লগ 2 হচ্ছে 0.3 আর লগ 3 হচ্ছে 0.5, তার মানে লগ 2.5টা কি এর মাঝামাঝি না, লগ 2 হচ্ছে 0.3, ঠিক আছে, লগ 2 হচ্ছে 0.3 এবং লগ 3 হচ্ছে 0.5, তার মানে এর মাঝামাঝি কোনো একটা মানের মধ্যে আছে না, যে লগ 2.5, তার মানে হইতে পারে 0.4 বা 0. এইখানের মাঝখানে আছে, তাই তো। তাই আমরা অ্যাপ্রক্সিমেট একটা বসাবো, তাহলে আমাদের অ্যান্সার মিলবে, সমস্যা নেই। কত, তোমাদের হচ্ছে 0.4 বসাই দিলাম, তাহলে পিএসটা কত আসতেছে 1.6, এটার কাছাকাছি যেটা থাকবে সেটাই অ্যান্সার। এবার আমরা চাইলে হচ্ছে সহজেই পিএসটা বের করতে পারি, এবং বাকি প্র্যাকটিস করতে করতে এখন দেখো খুব সহজেই মিলা যাবে। তাই আমরা হচ্ছে প্রথম প্রশ্নে যাই। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, আমাদের প্রথম প্রশ্নটা ছিল এইটা, যে আমরা কি করব, আমরা 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ বের করব। সো সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে বলো এটা কি অ্যাসিড না ক্ষার, পিএইচ বের করার আগে খুব সাবধান, দেখবা এটা অ্যাসিড না ক্ষার, ভাই এটা ক্ষার, তাহলে এটার কি পিএইচ বের করা যাবে নাকি আগে পিওএইচ বের করতে হবে, আগে তোমাকে পিওএইচ বের করতে হবে। এবং অপশনে আসবা, অপশন পড়ে নেই কিন্তু, ভাইয়া এই ভুলটা বারবার করতেছি, তোমরা এই ভুলটা করবা, বাট এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। দেখো অপশন পড়ো, এটা একটা ক্ষার, পিএইচ দিয়ে রাখছে 0.6, এই ক্ষারের পিএইচ 0.6 হয়, ক্ষারের পিএইচ হবে 7 থেকে বেশি, তাহলে এটা ইউজিন দিকে অ্যান্সার হবে না, ভাইয়া হবে না, তাহলে অপশন একটা এলিমিনেশন, একটা বাদ। ভাই ক্ষারের পিএইচ কি 1 হবে না, ভাই হবে না, বাদ। তাহলে হয় এটা অ্যান্সার, নাহলে এটা অ্যান্সার। এখন বের করবো যে কোনটা অ্যান্সার, এখন বের করবো, সমস্যা নেই। তো আগে আসো পার্সেন্ট থেকে ঘনমাত্রা বের করি, তারপরে পিএইচ বের করি। সো 1%, তো আমরা জানতাম ঘনমাত্রা বের করার সূত্র কি, যত পার্সেন্ট 1 তার সাথে একটা 10 গুণ দিতে হয় এবং আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত 40। এবার দেখো শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 1/4, এবং এটা মুখস্থ করছি যে 1/4 এর ভ্যালু কত 0.25। এখন তোমার কাজে লাগবে প্রত্যেকটা জিনিস যা পড়াইছি ভাইয়া একদম প্রিসাইজ, ওইগুলোই কাজে লাগবে। 1/4 মানে 0.25, তাহলে এই যে ঘনমাত্রা পাই গেছি না, তো যেহেতু এটা ক্ষার আগে বের করব পিওএইচ, কত আসবে, সেম টু সেম নিয়ম, মাইনাস লগ অফ
0.25। এবার দেখো তো এটা তো আর 0 আর 1 না, সেকেন্ড টাইপ না এটা, এই যে এই টাইপটা না, এই টাইপের ক্ষেত্রে কি করতে হইতো আমাদের, এই জিনিসটাকে এমনি সাজায় লিখতে হবে যেন দশমিকটাকে 2 এর পরে পাঠাইতে পারি, তাই তো? তাহলে দেখো মাইনাস লগ অফ 0.25 ছিল, এটাকে আমি লিখলাম 2.5 10 টু দি পাওয়ার -1। শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা জানি এই যে 1, এই যে 1 এটা সামনে চলে আসবে মাইনাস লগ 2.5, এবং একটু আগে আমরা করলাম যে 1 মাইনাস, এটা হচ্ছে লগ 2 এবং 3 এর মাঝখানে, সো লগ 2 হচ্ছে 0.3 এবং লগ 3 হচ্ছে 0.5। তাহলে লগ আড়াই বা 2.5 কত, 0.4 এর কাছাকাছি হওয়া উচিত। তাহলে এই মানটা কত হওয়া উচিত, 0.4 এর কাছাকাছি। তো 1 থেকে 0.4 বাদ দিলে কত আসবে, 0.6। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের POH টা আসছে 0.6, কিন্তু বের করতে বলছে PH। তাহলে আমাদের কাজ শেষ। PH সমান সমান কত, 14 মাইনাস POH কত আসছে 0.6, কত আসলো 13.4। দেখো অ্যান্সারে আছে কিনা, এই যে 13.4 আছে। একটা পিএইচ এর মেথড তোমরা আটকাবা না, ক্লাসটা করো, জাস্ট এতটুকু বলতেছি, একটা পিএইচ এর মেথড তোমরা আটকাবা না। দেখছো 13.4 আসছে না, একদম অ্যাকুরেট। খালি লগের মানগুলো মনে রেখো, লগের মানগুলো মনে রেখো, এবং ভাইয়া যেই সিস্টেমে আগে দিছি আয় প্রশ্ন পড়ো, অপশন দেখো, যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে দাও। লজিক দিয়ে বুঝতেছো যে খার তোর পিএইচ সাথে থেকে কম হয় কেমনে, খার ওর পিএইচ সাথে থেকে কম হয় কেমনে, তাহলে হয় এটা না এটা। এরপরে এটা কি টাইপ 2, 2 নাম্বার টাইপ, এখানে তো খালি 0 আর 1 নাই। এই টাইপে কি করতে হয়, দশমিকের আগে একটা সংখ্যা আনতে হয়, তারপরে 10 টু দি পাওয়ার সামথিং আসে, দেন 10 এর পাওয়ারটা সামনে লিখতে হয়, এবং এই লগ এটা বাদ দিতে হয়। শেষটা পিএইচ চলে আসে। কই আসছে এটা, হাজারী স্যারের অনুশীলনীতে, ইসলামিক ইউনিভার্সিটি, হাজি দানেশ ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তার মানে গুচ্ছ ইউনিভার্সিটিগুলো। এরপর আসো 1% HCl দ্রবণের পিএইচ কত, কই আসছে, হাজারী স্যারের অনুশীলনীতে এবং হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি 19-20 সালে। দেখি তো পারি কিনা। ভাইয়া কিছু একটা ভুল করতেছি, সেটা কি বলতো, যে অপশন পড়ে নেই। আচ্ছা অপশনে দেখো 0.56, 1, 2.6, 5.6, এটা তো অ্যাসিড, এটার পিএইচ সাথে থেকে কম হবেই। তো 4টা অপশনের একটাও তুমি বাদ দিতে পারবে না, তুমি বলতে পারবে না কোনটা অ্যান্সার। তো আমাদের ম্যাথ করতেই হবে এটা। তাহলে চলো করি। আগে 1%কে তুমি ইসে প্রকাশ করো। আমরা কি জানি, তোমার ঘনমাত্রা কত পার্সেন্ট, 1%, তার সাথে একটা 10 গুণ ডিভাইড বাই আণবিক ভর, HCl আণবিক ভর কত 36.5। এবার দেখো তুমি 10কে 36.5 দ্বারা ভাগ না করে একটু অ্যাপ্রক্সিমেট হিসাব করবা। 36.5কে তুমি 40 ধরে নাও, তুমি 40 ধরে নাও, তাহলে তোমার জন্য হিসাবটা ইজি হবে। ম্যাথে আহামরি ভুল হবে না, কারণ দেখো একটা 0.5, একটা 1, একটা 2.6, একটা 5.6, তো দুটোর মাঝখানে প্রায় হাফের থেকেও বেশি করে গ্যাপ আছে। তাহলে আহামরি তোমার কোনো চেঞ্জ হবে না। তাহলে 36.5কে আমি 40 ধরে নিলাম, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 1/4 মানে কত 0.25। এবং এবার যেহেতু এটা অ্যাসিড এবং ঘনমাত্রা পেয়ে গেছি, তাহলে ডিরেক্ট বসাই দিব যে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ 0.25, এবং এটা অলরেডি 2বার করে ফেললাম। কিভাবে করব, মাইনাস লগ অফ এই দশমিকটাকে এটার পরে পাঠিয়ে দিব, এটাকে লিখবো 2.5। তাহলে আমরা কি করলাম, দশমিকটাকে একবার ডানে নিছি, তাহলে 10 এর পাওয়ার 1 কমে যাবে, 10 টু দি পাওয়ার -1। এবার এই যে 10 এর পাওয়ারটাকে সামনে লিখতে হবে 1 মাইনাস লগ কত লিখবো, এই যে 10 এর আগে যে সংখ্যাটা 2.5। এবং আমরা দেখছি যে মানটা কত, লগ 2 এবং 3 এর মাঝে, যেটা অ্যাপ্রক্সিমেটলি পুরোপুরি আমরা জানি না, কারেক্টলি আমরা জানি না, বাট 0.4 হওয়া উচিত, কারণ উপরটা 0.3, ওটা 0.5, তাহলে ওটা 0.4 এর মতো। তাহলে 1 মানে 0.4, তাহলে কত আসলো 0.6। এই দেখো অ্যান্সারে কি আছে 0.6, 0.6 নাই, বাট 0.56 আছে, যেটা 0.6 এর অনেক কাছাকাছি, মানে 0.60 এর কাছাকাছি না। তো আমরা যে কি করছিলাম, 36কে 40 ধরছিলাম, তাই আমাদের আনসারটা একটু চেঞ্জ আসছে, বাট 1 এটা তো হইতে পারে না, 2.6 তো হবে না, 5.6 হবে না, এই হচ্ছে আমাদের আনসার। দেখছো, একটা পিএইচ এর মেথড তুমি আর আটকাবা না, ঠিক আছে? ওকে, এরপরে আসো পরের প্রশ্ন। এটা হচ্ছে আমরা এখন পার্সেন্ট থেকে করতেছি, তারপরে আমরা হচ্ছে শক্তিশালীটা করবো, দুর্বল করবো, প্রত্যেকটাই করবো। পিএইচ এর মেথড তোমার আটকানোর সুযোগ নেই। 2% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত, এটা হাজারী স্যার অনুশীলনী থেকে উঠেছি, ঠিক আছে? হাজারী স্যার অনুশীলনীতে আছে, তো দেখি করতে পারি কিনা। তার আগে একটু অপশন পড়ি তো, দেখি বাদটা দেওয়া যায় কিনা। সোডিয়াম কার্বন এটা কি ভাইয়া, ক্ষার, তাই তো? এটা একটা ক্ষার, তো ক্ষারের পিএইচ 7 থেকে বেশি, 13, 13, 14। আচ্ছা পিএইচ এর মান তোমাদের বইতে যেই প্রশ্নগুলো আছে, একটা তো তোমার 14 থেকে বেশি হবে না, ক্ষারের মানে 14 থেকে বেশি হবে না ক্ষারের পিএইচ, ঠিক আছে? তো এইটা অ্যান্সার হতে পারে না, কারণ আমাদের লেভেলে যে প্রশ্নগুলো সেগুলোতে এত এক্সট্রিম ঘনমাত্রা দেয় না যেখানে তোমার 14 থেকে বেশি হয়ে যাবে ক্ষার। পিএইচ এর মান 14 থেকে বেশি হতে পারে ক্ষারের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে 0 থেকে কম হতে পারে, মানে মাইনাস হতে পারে, বাট সেটা আমাদের লেভেলে নাই। আমাদের এমন কোনো প্রশ্ন হাজারী স্যারের অনুশীলনী বলো বা অ্যাডমিশনে বলো আসে নাই এখন পর্যন্ত যেখানে পিএইচ এর মান 14 থেকে বেশি হবে বা
শূন্যর থেকে কম হবে। সো এই অপশনটা আমরা এমনিই বাদ দিতে পারি, বাকি তিনটার মধ্যে আমাদের অ্যান্সারটা লুকায় আছে এবং আমরা বের করলেই বুঝবো কোনটা অ্যান্সার। চলো বের করি। 2% সোডিয়াম কার্বনেট, সো বের করো। আমরা জানি S ইজ ইকুয়ালস টু কত পার্সেন্ট, 2% ইন্টু তার সাথে কত গুণ দিব 10, সোডিয়াম কার্বনেটের ভর কত 106। তো এবার এই যে ভাই 106 না ধরে এটাকে যদি আমি 100 ধরি তাহলে আমার জন্য হিসাবটা সুবিধা না, ধরে নাও আমারই অনেক চেঞ্জ হবে না কিন্তু। তাহলে 2 × 10, 106 কে আমি ধরে নিলাম 100, তাহলে 10 দিয়ে 100 কে কাটাকাটি করা যায় 10 বার, আর 2 দিয়ে 10 কে কাটাকাটি করা যায় 5 বার। এবার তুমি বলো 1/5, হ্যাঁ মুখস্থ করছি না, কত 0.2। তাহলে এইবার আসো 0.2, তাহলে এটা কি ক্ষার, তাহলে ক্ষারের ক্ষেত্রে আগে কি বের করতে হবে POH, খুবই সাবধান, ক্ষার হলে আগে POH, তাহলে মাইনাস লগ অফ 0.2। ওকে, মাইনাস লগ অফ কিভাবে লিখবো, এই যে 2 দশমিকটাকে ডানে নিলে এবার খালি 2ই আছে, তাহলে 2 ইন্টু 10⁻⁻1, এটা লিখতে পারবো না ভাইয়া? কারণ কি, এই যে এটা আছে 0.2, তো আমরা কি করবো দশমিকটাকে একটা সংখ্যার ডানে নিব, তাহলে 2 × 10⁻⁶, মানে একটা সংখ্যার পাশে নিতে হবে। তো এটা 2 পয়েন্ট দিলে তার কোনো লাভ নেই, কিন্তু পাশে কিছু নাই, তার মানে 2.0 মানে 2, তাহলে এত। এরপরে কি, এই যে 10-এর পাওয়ারটা নিচে লিখতে হবে 1 মাইনাস লগ কত ভাইয়া 2, লগ 2। এবার দেখো লগ 2 হুবহু মুখস্থ করছি, কত এটা 0.3, তাহলে 1 থেকে 0.3 বাদ দিলে 0.7, তো POH আসছে 0.7, তাহলে PS কত আসবে 14 মাইনাস এটা কত আসবে, PS হচ্ছে 14 মাইনাস 0.7 মানে হচ্ছে 13.3। অপশনে কি আছে নাকি 13.3? এই তো, ক্লিয়ার? আস্তে আস্তে করতে থাকো, দেখো PH এর ম্যাথগুলো কত ইজি হয়ে যায়। আচ্ছা, স্পেশাল 1 লেখা রাখছি ভাইয়া, তাই না? যে স্পেশাল 1 একটু মনে রাখতে হবে, স্পেশাল 1। এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে, যেখানে পার্সেন্টেজটা অনেক বেশি, দেখো 12.5%, বাকিগুলো বলতেছিল 2%, 1%, 1%, দেখো 1%, বাট এটা আসছে 12.5%, এবং আমি এটাতে স্পেশাল লিখছি। এবং তুমি একটু দেখো হাজারী স্যারের অনুশীলনী, হাজারী স্যারের মেইন বই, জাহাঙ্গীরনগর 22, রাজশাহী বোর্ড 16 আরও ছিল, আমি লিখি নাই। এবং কেনটাকে স্পেশাল 1 বলছি জানো? কারণ এইটার ঘনমাত্রা অনেক বেশি, এবং এইটার পিএইচটা তুমি যদি হচ্ছে এই 12.5% দিয়ে তুমি একটা ক্যালকুলেটর নাও, এখন তুমি একটা ক্যালকুলেটর নাও, নেওয়ার পরে দেখো এটার ঘনমাত্রাটা বের করো, কত আসবে 12.5 ইন্টু 10/106, তুমি করে দেখবে এই মানটা আসবে 3.125 এত মোলার। এবং যেহেতু এটা ক্ষার, এটার POHটা তুমি বের করে দেখবা যে মাইনাস সামথিং আসবে, এবং যখন তুমি PH বের করবা দেখবা এটা 14.51 আসবে। বাট আমি তোমাদের বলছি যে এটা ক্যালকুলেটর নাও, তুমি করে দেখো যেটা 14 বেশি আসবে। বাট আমি তোমাদের বলছি তোমাদের লেভেলে এমন কোনো ম্যাথ দিবে না যেটা 14 থেকে বেশি আসবে, তার মানে এটা অ্যান্সার 14 থেকে বেশি হবে না, তোমাদের লেভেলে এটা হবে না। তাহলে এটা অ্যান্সার হইতে পারে না, এটা অ্যান্সার হইতে পারে না, তাহলে অ্যান্সার হবে হয় এইটা নয় এটা। এবার কথা হচ্ছে ভাই কোনটা অ্যান্সার, তোমাকে এটা একটু মনে রাখতে হবে। কিসের জন্য? কারণ এর ক্যালকুলেশনটা করা ইজি। মনে রাখবা যখন যখন পিএস 14 থেকে বেশি হয়ে যায় বা 0 থেকে কম হয়ে যায়, অ্যাসিডের ক্ষেত্রে 0 থেকে কম আর ক্ষারের ক্ষেত্রে 14 থেকে বেশি, এরকম হইলে আমাদের যেটা করতে হয়, এই যে ঘনমাত্রা যেটা আসে না তার সাথে পানির ঘনমাত্রা পড়ে আসছে না 10⁻⁻14, এটা যোগ করতে হয়। এই যে যেটা আসছে এটার সাথে আমাদের পানির ঘনমাত্রা 10⁻⁻14 এটা যোগ করতে হয়। এটা যোগ করে যে মানটা আসে সেটা থেকে পিএস বের করলে তুমি দেখবা এটা পিএসটা আসবে 13.51। আমাদের যখন পিএসটা ওই 0 থেকে 14 এর বাইরে চলে যায় তখন আমরা কি করি জানো, যেই ঘনমাত্রা নিয়ে পিএস বের করছি তার সাথে পানির ঘনমাত্রাটা যুক্ত করি 10⁻⁻14, তাইলে পিএসটা আবার ওই 14 থেকে 0 এর মধ্যে চলে আসে, এবং এটা করলে অ্যান্সারটা দেখবা আসবে 13.51। তাহলে এই যে আমাদের সেকেন্ড মুখস্থ, মনে আছে বলছিলাম যে আগে একটা মুখস্থ করতে বলছিলাম ওই যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এই যে একটা সেকেন্ড মুখস্থ, আর তোমার কিছু মুখস্থ রাখা লাগবে না ভাই, ঠিক আছে? তোমরা আমরা অনেকে অবজেকশন দিছো যে ভাই সবাই খালি বলে মুখস্থ করো মুখস্থ করো, তোমার সব মুখস্থ করা লাগবে না, যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া করা অনেক কষ্ট, কারণ 10⁻14 এর সাথে যোগ করলে কত আসবে, অনেক বড় একটা দশমিক আসবে, সেটা তো করা পসিবল না, তাই এটা একটু মনে রাখতে হবে। এবং এটাও কিন্তু আমি স্পেশাল 1 দিয়ে বলে রাখছি, তাই তুমি স্পেশাল ভাবে মনে রাখবা যে দিস ওয়ান ইজ স্পেশাল, এবং 12.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ 13.51। ক্লিয়ার? তাহলে যে দুইটা মুখস্থ কিন্তু চলে গেল, আর বাকি সব কিন্তু আমরা ক্যালকুলেশন করেই বের করতে পারবো, ঠিক আছে? ওকে, এরপর আসো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কই আসছে, ডেন্টাল 22-23, মেডিকেল 21-22, মানে মেডিকেলে আগে আসছিল তার পরের বছরই সেটা ডেন্টালে কপি হয়েছে, বুঝতে পারতেছো? তারপরের বছর হয়তো এএফএমসি তে আসবে। এই জিনিসগুলো কিন্তু এরকমই, একটা থেকে আরেকটা কিন্তু কপি হয়। সো কি দিছে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, ভাই আরো লিখি নাই, এই প্রশ্নটা হাজার স্যারের বইতে আছে,
এই প্রশ্নটা আজই স্যারের বইয়ে আছে। এই প্রশ্নটা কত জায়গায় যে আসছে, ভার্সিটিতে এই প্রশ্ন আসছে সেম। 10% সোডিয়াম কার্বন, 10% সোডিয়াম কার্বনেট, ঘনমাত্রা কত? পিএইচ না ঘনমাত্রা, ঘনমাত্রা, ঠিক আছে, পিএইচ না ঘনমাত্রা। তাহলে আমরা দেখো, এবং এটা পরিমাণগত রসায়নে গিয়েও পাবা ভাই। এই প্রশ্নটা অনেক স্পেশাল, এটাও পরিমাণগত রসায়নে গিয়ে এই ম্যাথটা পাবা, এটা পরিমাণগত রসায়নেও আছে, ঠিক আছে। তাহলে আমরা চলো বের করে ফেলি যে পিএইচ বের করতে বলা নেই, জাস্ট ঘনমাত্রা বের করতে বলছে। আমরা জানি ঘনমাত্রা সমান সমান হচ্ছে যত পার্সেন্ট, কত পার্সেন্ট? 10%। এটার সাথে একটা 10 গুণ করতে হয়, এবং এটা আণবিক ভর, সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106। তাহলে এই ভাগফলটা করতে পারলে তো চলে আসবে। এবার দেখো ভাইয়া আবারও সেম ভুল করছি, অপশন পড়ি নাই। বারবার ভুলটা কেন করতেছি জানো? আমার এই কাজটা নেওয়ার আগে ইচ্ছাকৃত হয়েছিল, আমি বারবার অপশনটা না পড়ে এখানে যাব, বারবার আমি লেখা শুরু করবো, ইচ্ছা করে লেখা শুরু করতেছি। কারণ এই যে তুমি সেম কাজটা করবা, কিন্তু তোমারটা ইচ্ছাকৃত না, তুমি অনিচ্ছাকৃত ভাবে ডিরেক্ট অ্যান্সার করা শুরু করে দিবা। কারণ তুমি জানো আচ্ছা 10% মানে 10 × 10 = 106। নো ভাই, আস্তে অপশন পড়ো। এই যে তোমার অ্যান্সার গুলো যে দেওয়া আছে, একটু অপশন গুলো পড়ো। উপরে আসছে 10 × 10 = 100। দেখো ভাগফলটা কেমন আসছে দেখো। আমি কোনো কিছু ক্যালকুলেশন করা ছাড়াই, কোনো ক্যালকুলেশন করা ছাড়াই এটা অ্যান্সার বলবো। 10 × 10 = 100, এটা হচ্ছে 106। উপরে আছে 100, নিচে আছে 100 থেকে একটু বড় সংখ্যা। তো নিচে যদি বড় সংখ্যা হয়, সে ভাগফলটা কি 1 এর থেকে কম হয়? এখন এটা কি অনেক কম, 100 কি 106 এর অর্ধেকের চেয়েও কম। এখানে কত দেওয়া আছে? 0.43, মানে 0.5 এর চেয়েও কম। তো 106 কি 53? 106 এর অর্ধেক কত? 53। 100 কি 53 এর থেকেও কম? না, তার মানে এটা হইতে পারে না। এটা হবে কিসের জন্য? কারণ 106 100 এর অনেক কাছাকাছি, 1 এর থেকে একটু কম 0.9। দেখো এটা একটা অ্যান্সার হওয়ার যোগ্য। বাকি 10 ভাই, 106 কে 100 দ্বারা ভাগ করলে 10 আসবে জীবনে? 9 আসবে জীবনে? একটাই অ্যান্সার হইতে পারে এইটা। আমি কেন ক্যালকুলেশন করতে যাব? 0.9434 অনেকে বের করবে যে এই 106 কে, দেখো ছোটবেলার নিয়মে তুমি যদি ভাগ করো তাহলে এটা আসবে, সমস্যা নাই। এই যে এমনি করে ফেলতে পারবে অনেকে, যে 106 কে 100 ভাগ দিলে একবার তো যাবে না, তো দশমিক গেটে একবার আনবে, এরপরে কয়বার যাবে? 9 বার যাবে, ঠিক আছে। তারপরে 4 বার যাবে, তারপরে 3 বার যাবে, তারপর 4 বার যাবে। এই 4 বার ভাগ করে তারপরে এটা দেখাবে, কারণ ও জানে না যে আগে অপশনটা করতে হয়। এখানে দেখে বলা যায় যে এটা হচ্ছে অ্যান্সার। বা ও কি করবে? বলবে এই এত পারবো না, মুখস্থ করে ফেলি। বাট তোমরা কিন্তু মুখস্থ করতে যাও না, তোমরা শান্ত ভাইয়ের কাজ করছো। তোমরা সুন্দর মতো বলবা যে আচ্ছা আমি অপশন দেখি, তো অপশন দেখেই গেস করতে পারবা যে এটা হচ্ছে অ্যান্সার। কারণ উপরে আছে 100, নিচে 100 থেকে একটু বড়, তাহলে অ্যান্সারটা 1 এর থেকে একটু ছোট হবে। কত? 0.9434। শেষ। আচ্ছা, এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কই আসছে? জাহাঙ্গীরনগর 22 সালে আসছে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর 22 সালে আসছে। তো দেখি তো পারি কিনা। 0.4%। তো এটা যেহেতু ক্ষার, আগে পিওএইচ বের করবো, আগে ঘনমাত্রা বের করে নিই। তো কত পার্সেন্ট? 0.4%। তো যত পার্সেন্টই থাক তার সাথে 10 গুণ ডিভাইড বাই আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40। তো এবার দেখো এখানে আছে 0.4 আর 10। তো 0.4 আর 10 গুণ করলে অ্যান্সারটা কত আসে? দেখো উপরে একটা দশমিকের গুণ আসছে না? আমরা দশমিকের গুণ শিখে আসছি কেমনে করতে হয়। আমরা ভুলে যাবো যে এখানে কোনো দশমিক আছে, মনে করো এখানে দশমিক নাই, তাহলে 4 10 অ্যান্সার কত হয়? 40। বাট যেহেতু দশমিকের পরে এক ঘর আছে, তাহলে দশমিকটা এমন জায়গায় দিতে হবে যেন হচ্ছে ওই অ্যান্সারে দশমিকের পরে এক ঘর থাকে। তাহলে 4.0 মানে কত? 4। তার মানে 0.4 আর 10 গুণ করলে আসবে হচ্ছে 4। আর নিচে আসে হচ্ছে 40। তো 40 দ্বারা 4 দ্বারা 40 কে ভাগ করলে আসবে 10, আর 1/10 মানে 0.1। এই যে একটা এমসিকিউ চলে আসে দেখো 0.1 টাইপের। এতক্ষণ যা করলাম সব 0.25 0.31 এমন আসতেছিল, 0 আর 1 আসছে না। এবার দেখো বের করি, এটা কি ক্ষার? তাহলে আগে বের করো পিওএইচ। পিওএইচ কত আসবে? মাইনাস লগ অফ ঘনমাত্রা কত? 0.1। এই যে হ্যাঁ, 0 আর 1 থাকলে পিএইচ বের করা দুনিয়ার ইজি। কেমনে করতে হয়? দশমিকের পরে যতগুলা সংখ্যা তত, দশমিকের পরে 1 আছে শুধুমাত্র 1, মানে একটা সংখ্যা, তাহলে পিএইচ হচ্ছে 1, পিওএইচ হচ্ছে 1। মানে ক্ষার যেহেতু আগে পিওএইচ, তো পিওএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত হবে? 13। 14 - 1 13। শেষ, সিম্পল। আছে কি? 13। এবং এখানেও ভাইয়া কিন্তু অপশন পড়ে নেই। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এটার পিএইচ কি 1 হবে? নো ভাইয়া। 3 হবে? নো। তাহলে হয় 13 হইতো, নাহলে 12 হইতো। তো আমরা তো বের করতেই পারি, বাট ওই যে আমরা অপশন এলিমিনেশন করতেছি, এটা আমাদের এই ম্যাথে হয়তো কাজে লাগে নাই, বা অন্য কোনো ম্যাথে কিন্তু কাজে লেগে যাবে, বুঝতে পারছো? জাস্ট প্র্যাকটিস করে রাখতেছি। এখানে দরকার ছিল না, তাও করে রাখলাম যেন হচ্ছে যেখানে লাগবে সেখানে যাওয়ার জন্য করতে পারি, ভুলে না যাই, বুঝতে পারছো? এবং এই যে বারবার আগে অপশনটা চেক দেখতে হবে, চেক দিতে হবে। সো এই হচ্ছে আমাদের পার্সেন্ট থেকে। দেখো পার্সেন্ট থেকে কতগুলো ম্যাথ কত জায়গায় আসছে, প্রত্যেককে ভাই করেছি। এখান থেকে একটা, এই যে 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, টোটাল 6টা ম্যাথ কিন্তু ভাইয়া করাই দিলাম, ঠিক আছে। এরপরে আসো দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ। মনে আছে কি তোমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র? দুর্বল অ্যাসিড ক্ষারের পিএইচ, অ্যাসিডের পিএইচ হলে কেমনে বের করব? মাইনাস লগ অফ √/(KAC). মনে আছে তোমাদের এই সূত্র? মাইনাস লগ অফ √/(KAC
KAC মাইনাস লগ অফ রুট ওভার অফ KAC, দুর্বল অ্যাসিডের তোমার পিএইচ বের করার ফর্মুলা এটা ছিল না, যে মাইনাস লগ অফ KAC এইটা। এবং এটা দিয়ে খুবই ফেমাস একটা প্রশ্ন সব জায়গাতে আসছে। কই কই আসছে দেখো, এই একটা প্রশ্নই হাজারি স্যারের অনুশীলনীতে আছে, হাজারি স্যারের বইতে আছে, ডেন্টাল 21-22 সালে আসছে, জাস্টি 2019 সালে আসছে, আর অনেক জায়গায় আসছে। ভাইয়া জাস্ট খালি নমুনা দেখালেন যে কত জায়গায় আসছে, ঠিক আছে। সো ডেন্টাল 21-22 সালে আসছে, হুট করে দেখবা মেডিকেল 24-25 সালে চলে আসছে। কি বলছে? বলছে এত মোলার, এই যে সি দেওয়া আছে, ঘনমাত্রা সি, এটা এই একটা দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত দেওয়া আছে, কে এর মান এত, ঠিক আছে। এবং এখানে অপশনগুলো দেওয়া আছে, যেহেতু অ্যাসিড তাহলে সাথে থেকে কম হবে এবং প্রত্যেকটা অপশন সাথে থেকে কম আছে, তো অপশন কোনো এলিমিনেশন করতে পারলাম না, তো আমাকে হিসাব করতেই হবে এটা। তাহলে চলো হিসাব করি। তো আমরা জানি সূত্র কি, যেহেতু এটা অ্যাসিড তাহলে ডাইরেক্ট পিএইচ বের করব, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ রুট ওভার অফ KA ইনটু সি। তাহলে মাইনাস লগ অফ রুট ওভার অফ কে কত 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু সি কত ঘনমাত্রা 0.1। সো এবার আসো মাইনাস লগ অফ রুট ওভার অফ, দেখো তো 0.1 কে আমরা কি লিখতে পারি, তোমার 1/10 বা 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে 10 এর পাওয়ার আগে থেকে আছে এত, মানে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 আগে থেকে আছে। আর এই যে এটাকে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 1, বা তোমরা যারা বুঝতেছো এটা কত 1/10 না, তো 1/10 মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে 5টা তো আগে থেকে ছিল মাইনাসের, আরো একটা আসলো, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে। এইবার যে রুটের ক্যালকুলেশন আসছে, সো রুটের মান আমরা মুখস্থ করছি কি করে না ভাইয়া, খুব ভালো মতো করছি না, রুটের মান মুখস্থ করছি না। সো এবার দেখো রুটের ক্যালকুলেশন যখন আসবে তখন আমরা যেটা করব, এই যে আলাদা আলাদা ভাবে রুটগুলো সবার মধ্যে দিয়ে দিব। রুটটা তোমার 1.8 রে দিয়ে দিব ইনটু রুটটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 রে দিয়ে দিব। সো এবার তো আমরা জানি যে এই যে রুট মানে কি পাওয়ার হাফ করা, তো 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে, পাওয়ার হাফ করলে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার 1.8 রে রুট করলে কত আসবে সেটা তো আমরা পারি না, কিন্তু আমরা এইটা পারি যে রুট 2 কে তোমার হচ্ছে করলে আসে 1.4, তো এটা 1.2 এখানে এটা কত আছে 2 আর এটা কত আছে 1.8, যেটা অনেক কাছাকাছি। তো এটা 1.4 হইলে এটা কি 1.3 সামথিং বা এই টাইপের কিছু একটা আসা উচিত না। রুট 2 করলে আসে 1.4, তাহলে রুট 1.8 যেটা 2 এর অনেক কাছাকাছি, এটা করলে তার থেকে একটু কম আসবে, কারণ যেহেতু এটা 2 থেকে একটু ছোট, তাহলে 1.3 সামথিং আসা উচিত। তাহলে মাইনাস লগ অফ 1.3 সামথিং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো এইখানে যখন আইসা পড়ছি দেখো তো জিনিসটা কেমনে সাজানো, 1 পয়েন্ট সামথিং 10 টু দি মাইনাস 3, এই যে 10 এর পাওয়ারটা এতক্ষণ ধরে করে আসতেছি, 10 এর পাওয়ার 3 সামনে চলে আসবে মাইনাস লগ 0.13, সরি লগ 1.3। এবার তুমি বলো 3 থেকে সামথিং মাইনাস হচ্ছে, এরকম অপশনে একটাই আছে। দেখো অপশন যদি তুমি পড়তা ভাই 3 এর থেকে মাইনাস হবে, আমি লগ 1.3 ভ্যালু ধরো জানি না, ধরো আমি জানি না, তো 3 থেকে তো কিছুটা মাইনাস হবে, মানে কিছুটা কম হবে অ্যান্সারটা। তো 1 3 এর থেকে এত বেশি লগ 1.3 এর ভ্যালু কি এত বড় না, তো 1 তো হইতে পারে না। 5 এই 3 এর থেকে কোনো কিছু মাইনাস দিলে কি সেটা 5 হইতে পারবে, মানে বাড়বে কোনোদিন, বাড়বে না, এটা হবে না। 3 এর থেকে বেশি এটা কি হবে, হবে না। কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারি এরপরে যে এতটুকু পর্যন্ত আসলে আমি বলে দিতে পারবো যে অ্যান্সারটা 3 এর থেকে কম, 3 এর থেকে একটু কম, 3 এর থেকে একটু কম একটাই আছে, সেটা হচ্ছে 2.87। এবং অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউটা, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখছো, তাহলে আমরা যে শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশন করতেছি তা না, তোমরা খালি বলো ভাই হ্যান্ড ক্যালকুলেশন পারি না, হ্যান্ড ক্যালকুলেশন পারি না। তুমি শুধু হ্যান্ড ক্যালকুলেশন পারো না এমন না, তুমি বুঝো না যে কোন অপশনটা কেমনে দিতে হবে, কোন এমসিকিউটাতে কেমনে অ্যাপ্রোচ করতে হবে। সেম টু সেম এই অ্যাপ্রোচগুলো ইঞ্জিনিয়ারিং এ করতে হয়, এই অ্যাপ্রোচগুলো ভার্সিটিতে করতে হয়, মেডিকেলে করতে হয়। খালি ইঞ্জিনিয়ারিং দের ক্যালকুলেটর আছে, তোমরা যারা মেডিকেল, ডেন্টাল, এএফএমসি ভার্সিটি আছে তোমাদের ক্যালকুলেটর নাই, এতটুকুই। বাকি অ্যাপ্রোচ সবার সেম, এগুলোই আমাদের অ্যাডমিশনে করতে হয়, কারণ আমাদের টাইম শর্ট থাকে। কথা বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে এইটা। সো দুর্বল অ্যাসিড থেকে একটা প্রশ্ন ইনাফ, এই একটাই আসবে, আসলে এই টাইপেরই আসবে, বুঝতে পারছো? এবার আসে শক্তিশালী। তো শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে সেম কথা, এখানে কোনো কঠিন কিছু নাই। পিএইচ সমান সমান ওই যে আমরা বসাই দিব মাইনাস লগ অফ হাইড্রোজেন থাক, তোমার অ্যাসিড হইলে H+ এর ঘনমাত্রা বসাই দিব, আর ক্ষার হইলে তোমার হচ্ছে মাইনাস লগ অফ OH- এটা বসাই দিব, ঠিক আছে। এবং এখানে একটা কথা, ধরো আমাকে বললো 0.01 মোলার HCl এর তোমার হচ্ছে পিএইচ বের করতে, তখন আমরা কি করি যে এই যে ঘনমাত্রা দেওয়া আছে না, ঘনমাত্রা এভাবে বসাই দিই যে মাইনাস লগ অফ 0.01। তো এইখানে আমার কোনো কিছু গুণ করা লাগে না, কেন? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে একটা, তাই এটা তুল্য সংখ্যা কত 1। আমরা আশা করি তুমি জানো যে তুল্য সংখ্যা জিনিসটা কি, একটা অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করতে পারে সেটাকে বলে তার তুল্য সংখ্যা।
তো HCl এ হাইড্রোজেন আছে একটা, তাহলে HCl এর ঘনমাত্রা যদি 0.01 হয়, হাইড্রোজেন হবে 0.01। বাট তুমি চিন্তা করে দেখো 0.01 যদি সালফিউরিক অ্যাসিড হইতো তাহলে ঘনমাত্রা কত আসতো? মাইনাস লগ অফ, এটা তো অ্যাসিডের ঘনমাত্রা, বাট একটা অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, তাই আমাকে 2 দ্বারা গুণ করতে হইতো 0.01 × 2। সো এই জিনিসটা একটু বুঝো যে আমরা যখন এই তোমার হাইড্রোজেন একটা থাকবে ওগুলোর ক্ষেত্রে কোনো কিছু গুণ করা দরকার নাই, যেই ঘনমাত্রা দিয়ে দিবে সেটা দিয়ে পিএইচ ক্যালকুলেশন করব। আর ক্যালকুলেশন করতে দুইটা নিয়ম, এই যে 0 আর 1 হলে একটা, আর বাকিগুলোর ক্ষেত্রে আরেকটা। আর এই যে তোমার যখন সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকবে, ফসফরিক অ্যাসিড দেওয়া থাকবে H3PO4, তখন তোমাকে 3 দ্বারা গুণ করতে হবে। তারপরে ধর হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা একটা ক্ষার, সেটার ক্ষেত্রে তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে হাইড্রোক্সাইড আছে একটা, তো এখানে 1 দ্বারা গুণ করলেও যা, না করলেও তা, তখন আবার করতে হবে না। সো এটা হচ্ছে কথা। জাস্ট পিএইচ বের করার ক্ষেত্রে মনে রেখো অ্যাসিডের ঘনমাত্রার সাথে কোনো কিছু গুণ করব কি করব না সেটা ডিপেন্ড করবে তার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে অথবা কয়টা ওএইচ মাইনাস আছে। ক্লিয়ার? বা সোজা বাংলায় বললে তার তুল্য সংখ্যা গুণ করবো। এই তুল্য সংখ্যা আশা করি তোমরা খুব ভালো মতো পড়ছো, ঠিক আছে। সো এবার আসো আমরা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা শক্তিশালী অ্যাসিড ক্ষারে পিএইচ বের করবো। এই সালফিউরিক অ্যাসিডের যে এই প্রশ্নটা, এইটা টোটাল হাজারি স্যারের বইতেই সিরিয়ালি 3 বার দেওয়া আছে, 1 বার 2 বার না, একদম সিরিয়ালি 3 বার দেওয়া আছে। কি বলছে? বলছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ। তো এটা কি দেওয়া আছে? অ্যাসিড। তো যখন সূত্র বসাবো তখন কত দ্বারা গুণ করতে হবে? 2, কারণ এই যে হাইড্রোজেন আছে 2টা। তাহলে চলো ম্যাথ করি। কি আমরা কি জানি? আচ্ছা তার আগে একটু দেখেন এখানে কোনো উল্টাপাল্টা অপশন আছে কিনা। না, সব 7 থেকে কম, যে কোনো একটা অ্যান্সার হতে পারে, আমি জানি না। তাহলে মাইনাস লগ অফ অ্যাসিড কত? 0.05, বাট সালফিউরিক অ্যাসিড তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার দেখো মাইনাস লগ অফ, এই গুণটা তো আমরা শিখে আসছি, দশমিকের গুণ কত? 0.05 × 2, তাই তো। তাহলে এই যে 5 দুগুণে কত আসবে? 10। এখন দশমিকের পরে কয় ঘর নির্ণয় করছো? 2 ঘরকে। তাহলে দশমিকটা এমন জায়গায় দিতে হবে যেন দশমিকের পরে 2 ঘর থাকে। তাহলে আনসার কত আসবে? 0.10, বা দশমিকের পরে সংখ্যার পরে তো 0 কোনো মাইনে রাখে না, তাহলে 0.1। তাহলে 0.05 কে গুণ করলে কত আসবে? 0.1। এটা কোন টাইপ হয়ে গেল? ওই যে 0 আর 1। আর 0 আর 1 থাকলে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকে সেটাই পিএইচ। তাহলে একটা আছে, তাহলে পিএইচ কত? 1। দেখো অনেক কঠিন না ভাইয়া? অনেক কঠিন, হাতে ক্যালকুলেশন অনেক কঠিন, পাই না ভাইয়া, এইটা সেটা অনেক কিছু। সো এই ক্লাস করার পরে হাতে ক্যালকুলেশন কেউ কঠিন বললে মারি দিব ধরে, বুঝতে পারছো? ওকে, এরপর আসো সেম প্রশ্ন, বারবার আমি লিখছি, কিসের জন্য লিখছি দেখো তো কই আসছে। মেডিকেল 15-16, মেডিকেল 14-15 টানা 2 বছর প্রশ্নটাকে রিপিট করছে, এবং এরপরে আবার হাজারি স্যারের বইতে ডাবল লেখা আছে, মানে 3 বার দেওয়া আছে, এটা সেকেন্ড টাইম। কি বলছে এবার দেখো? বলছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। এবার একটা শূন্য বাড়ছে, এবং অপশন কি কোনো উল্টাপাল্টা দেওয়া আছে? কোনো অপশন উল্টাপাল্টা দেওয়া নাই। তাহলে চলো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে মাইনাস লগ অফ ঘনমাত্রা কত? 0.205 × 2। তো আমরা জানি যে একটু আগে করছি, অ্যান্সারটা কিরকম আসবে? জাস্ট 0.1 হয়ে যাবে। 0.0 আর এই যে এই 0.5 আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে? 0.1, তাই তো। তুমি জাস্ট দশমিকের গুণটা করো, করলে তুমি বুঝতে পারবা। দশমিকের গুণ অলরেডি শিখে আসছি না, সেটা করো, তাহলে বুঝতে পারবে। এবং এটা আবার সেই আমাদের প্রথম টাইপে পড়ে গেল যে শুধুমাত্র 0 আর 1। তো শুধুমাত্র 0 আর 1 থাকলে দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা, 2টা, পিএইচ কত? 2, শেষ। এবং প্রশ্ন খুব ভালো মতো করবা। এটা যদি পিওএইচ বের করতে বলতো তাহলে কিন্তু হয়তো 12, পিএইচ দেখা 2 আসছে। অনেক সময় আমরা প্রশ্ন পড়ি না, ঠিক আছে। প্রশ্ন পড়বা, পিএইচ বের করতে বলছে, কত আসলো? 2। যেহেতু এটা অ্যাসিড তাহলে ডাইরেক্ট পিএইচ বের করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 কই আছে? শেষ। এবার আসো আবার 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 0.005 মোলার একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি করতে পারে? ও একা 2টা ক্ষারকে তোমার প্রশমন করতে পারে, একা 2টা ক্ষারকে। তার মানে কেমন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। তারপরে তোমার এই জাতীয় অ্যাসিড যারা কি করতে পারে? একা 2টা H+ দান করতে পারে, তাদেরকে আমরা বলি দ্বিক্ষারকীয় অ্যাসিড। তার মানে কি সেম প্রশ্নই আসলো না? 0.005, অ্যান্সার কত আসবে? 2 আসবে। অ্যান্সার কত আসবে? 2 আসবে। কেন 2 আসবে? ওই যে সেম ম্যাথ, কি মাইনাস লগ অফ ঘনমাত্রা কত? 0.005। যেহেতু দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে তুল্য সংখ্যা 2, তো 2 দ্বারা গুণ করলে কত আসবে? মাইনাস লগ অফ 0.01 আসবে। গুণ করে দেখো, এবং এই যে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, এবং যেহেতু 0 আর 1 তাহলে পিএস কত আসবে? 2। সিম্পল। ওকে, পরে প্রশ্ন আসো। 0.1 মোলার HCl
তো এখানে আর গুণ করা লাগবে না, এই আসি একটা। তো 0.1 মোলার HCl দ্রবণের পিওএইচ বের করতে বলছে, খুবই ঠান্ডা মাথায়। আগেরটাতে কি আমরা ভুল করছিলাম নাকি? না, পিএইচ বের করতে বলছিল, এবার বের করতে বলছে পিওএইচ। বাট এটা তো একটা অ্যাসিড, তার মানে আগে তোমাকে পিএইচ বের করতে হবে, তারপরে তোমাকে পিওএইচ বের করতে হবে। কেমনে? 14 থেকে মাইনাস করে। তো আমরা আগে যেহেতু যে যেমন সেটা আগে বের করব, যেহেতু অ্যাসিড তাহলে আগে পিএইচ বের করব, তারপরে পিওএইচ বের করব। তাহলে চলো আগে পিএইচ বের করি। সো পিএইচ কত হবে? মাইনাস লগ অফ ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1। ভাই কোন টাইপ? 1 নাম্বার টাইপ। 10 তোমার 0 আর 1 বাদে কিচ্ছু নাই, তাহলে দশমিকের পরে আছে 1 ঘর, পিএইচ কত আসবে? 1। আমাকে পিএইচ বের করতে বলে নাই, অ্যানসারে 1ও দেওয়া আছে। অনেকে যে পড়বে না দেখবে আচ্ছা আচ্ছা এই সিএল এর পিএইচ 1 দাগায় দিয়ে চলে আসবে, ম্যাথ সোজা আসছে, কমন পড়ছে দিয়ে দাগায় দিয়ে চলে আসবে যে ভাইয়ের ক্লাসে করছিলাম এটা আসে দিয়ে দিই। বের করতে বলছে পিওএইচ, তাহলে বের করছে পিএইচ। পিওএইচ কত আসবে? 14 থেকে 1 কে বাদ দিলে 13, তাহলে অ্যানসার কত আসবে? 13। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে পড়তে হবে, অপশন তোমাকে দেখতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু বিপদ, নাইলে কিন্তু বিপদ ভাই। পরের প্রশ্নে আসো, কি বলছে? পরের প্রশ্ন আমাদেরকে বলতেছে যে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, এটার পিএইচ বের করতে বলছে। সো যেহেতু ক্ষার, আগে আমরা পিওএইচ বের করব, তারপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করব। এবং যেহেতু ক্ষার, ভাই ক্ষারের পিএইচ কি 1 হবে? জীবনেও না। 2 হবে? জীবনেও না। তাহলে হয় অ্যান্সার এইটা, নইলে এইটা। তাহলে চলো বের করে দেখি কোনটা। ওকে, দেখো পিওএইচ, ক্ষার যেহেতু তাহলে আগে পিওএইচ মাইনাস লগ অফ কত দেওয়া আছে? 0.01। এবং এখানে কি কোনো কিছু গুণ করা লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হাইড্রোক্সাইড আছে OH, তাহলে গুণ করা দরকার নাই এত। তো এটা আমার আবার আগের টাইপ, দশমিকের পরে 1 ঘর 2 ঘর, 0 আর 1 থাকলে যত ঘর থাকে তত, তাহলে 2। তাহলে পিওএইচ 2 হইলে পিএইচ কত আসবে? 12। 14 থেকে মাইনাস করলে কত আসবে? 12। এবার দেখবা কত ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলা, কত ফাস্ট করা যায়। তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখলে বলে দেবো, যেমন আমরা দেখলে বলতে পারতাম আচ্ছা 0.01 তোমার 2 শেষ, পিওএইচ 2, পিএইচ হচ্ছে 12 শেষ, এভাবে করতে পারতাম। আচ্ছা, অনুশীলনের প্র্যাকটিস প্রশ্ন এখনো শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, কোন দ্রবণে OH মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 3.5 10⁻⁴ মোলার, আমাকে বের করতে বলছে পিএইচ কত। দেখো দিয়ে দিছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা, মানে একটা ক্ষারের ঘনমাত্রা বের করতে বলছে পিএইচ। তাহলে আগে কি বের করব? পিএইচ না পিওএইচ? পিওএইচ। তাহলে আগে পিওএইচ বের করি। দেখো পিওএইচ, ঠিক আছে। এবং তার আগে এই যে অপশন এলিমিনেশন, দেখো এটা একটা ক্ষার, ক্ষারের পিএইচ কি 3 হবে? নো। তাহলে এই তিনটা যে কোনো একটা হইতে পারে, যেহেতু 7 থেকে বেশি। তো আমি এখন ক্যালকুলেশন করব। তাহলে দেখো পিওএইচ কত আসবে? মাইনাস লগ অফ কত দেওয়া আছে? ঘনমাত্রা 3.5, একদম হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাই দেওয়া আছে এটা 3.5 10⁻⁴। ভাই কোন টাইপ জানি? এটা জানি কোন টাইপ? সেকেন্ড টাইপ। এবং আমাদের সাজায় দিছে দেখো 3.5 10⁻⁴, একদম সাজায় গুছাই দিছে। কেমনে জানি করব? এই যে 10 এর পাওয়ারটা সামনে চলে আসবে 4 মাইনাস লগ কত লিখবো? 10 এর সামনে যা আছে 3.5। এবার ভাই লগ 3.5 মুখস্থ করার নাই, ওকে তুমি লগ 3 তো পারো, যে ভাই লগ 3 হচ্ছে 0.5 এবং লগ 4 হচ্ছে 0.6, তাহলে লগ 4 হচ্ছে 0.6, তাহলে 3.5 এর মাঝামাঝি আছে, মানে 0.55 বা এই টাইপের কিছু একটা আসবে। 55 আসবে না, মানে 0.55 সামথিং বা 54 সামথিং কিছু একটা আসবে, বা 0.6 এবং 0.5 এর মাঝে আসবে, এটা হচ্ছে কথা। তাহলে 4 থেকে আমরা যদি কি বাদ দিই? 0.5 সামথিং বাদ দিই, তাহলে অ্যান্সারটা 3 পয়েন্ট সামথিং আসবে। এতটুকু বুঝো যে 3.5 সামথিং আসবে বা 3.4 সামথিং আসবে, এই টাইপের কিছু একটা আসবে। তো যেহেতু পিওএইচ বের করছি, এবার 14 থেকে যখন এই অ্যান্সারটাকে বাদ দিব, মানে 3 পয়েন্ট সামথিং, তো অ্যান্সারটা কি 10 দশমিক সামথিং আসবে। তাহলে এখানে 10 দশমিকের কাছে একটা অ্যান্সার আছে। দেখো 14 থেকে 3 বাদ দিলে কি 13 আসবে? 12 আসবে? একটাই আসতে পারে, যে 10.54, একটাই দেওয়া আছে। সো একদম কারেক্ট ক্যালকুলেশন তোমার কখনো করা লাগবে না, তুমি দেখে দেখে বলে দাও। যেমন এটা কেমনে করলাম, এটা কোন টাইপের এমসিকিউ করলাম? হাফ ক্যালকুলেশন, জাস্ট হাফ করে আমি বুঝা ফেলছি যে কোনটা আসবে। মাঝে তো অনেকগুলো করছি, তো হুট করে মনে পড়ে গেল যে এই যে কিন্তু আমরা হাফ ক্যালকুলেশন করে ম্যাথটাকে সলভ করলাম। জাস্ট এতটুকু করার পরে বুঝে গেছে আচ্ছা ঠিক আছে যে লগ 3.5, তো 3 যদি 0.5 হয়, 4 যদি 0.6 হয়, এটা মাঝামাঝি। তো 4 থেকে হাফের মতো বাদ দিলে 3.5 এর মতো থাকবে, বা এর থেকে একটু কম বেশি। তো ওইটা 14 থেকে বাদ দিলে 10 দশমিক সামথিং থাকবে, একটাই আছে অপশনে, বাকিগুলো তো হবেই না। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কই আসছে? চিটাগাং ইউনিভার্সিটি 22 সালে। সো দেখো কতবার করে এসব প্রশ্নগুলো আসছে। তো 0.1 পিএইচ কি ভাইয়া? যেহেতু এটা ক্ষার, তাহলে ভুলেও ভুল করো না যে পিএইচ বের করতে যাও না। ক্ষার যেহেতু আগে পিওএইচ, তারপরে এই জন্যই প্যাচটা দেয়, ক্ষার দিয়ে বলে দেয় পিএইচ বের করতে। তো বলাবান ডিরেক্ট করে অ্যান্সার দিয়ে দেয়।
ঠিক আছে। এবং অপশন চাইলে এলিমিনেশন করতে পারো, কি দেওয়া আছে ক্ষার, এখানে দিছে 1, তো এটা তো হবেই না, 4 এটা তো হবেই না, তো হয় এটা নয় এটা। তাহলে দেখি কোনটা হয়। ওকে, মাইনাস লগ অফ ঘনমাত্রা কত 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড 1 গুণ করা দরকার নাই, তো দশমিকের পর যেহেতু 0 আর 1 দশমিকের পরে 1 ঘর, তাহলে পিওএস কত 1, পিওএস 1 হলে পিএস কত 13। শেষ, সিম্পল। এখন ইজি লাগবে, এখন ইজি লাগবে ভাই, এখন ইজি লাগতে বাধ্য, কারণ প্রথম ক্লাস যেহেতু তোমাদেরকে ধরতে হয়েছে, তোমাদেরকে ধরে বুঝাইতে হয়েছে, শিখাইতে হয়েছে বেসিক থেকে, এখন জাস্ট ইজি লাগবে। সেকেন্ড ক্লাস দেখবে আমরা দৌড়ে দিছি, ঠিক আছে, পরিমাণগত পরিবেশে দেখবে আমাদেরকে আটকে রাখতে পারতেছে না, ক্লিয়ার। এবং মাত্র 2টা এমসিকিউ, দেখো 35 থেকে 36 এমসিকিউ মাত্র 2টাই তোমাকে আমি মনে রাখতে বলছি, বা ওই 2টা টাইপ তুমি মনে রাখবা, কারণ এমসিকিউ অপশনগুলো অনেক ক্লোজ ছিল, এজন্য বলছি কিছু করার নেই, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। 0.001 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত চিটাগাং ইউনিভার্সিটি 22 সালে, একই টাইপের 2টা প্রশ্ন আসছে, তা না। তাহলে পি ক্ষার যেহেতু আগে পিওএইচ, খুবই সাবধান, মাইনাস লগ অফ 0.001, কোন টাইপ ফার্স্ট টাইপ, খালি কি 0 আর 1, তাহলে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে পিওএস কত 3, তাহলে পিএস কত 11, ঠিক আছে, এই যে 11। এরপর আসো লাস্ট টাইপ, লাস্ট টাইপ, লাস্ট টাইপ। এইখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল, এবং আমি জানি তোমরা যারা মেডিকেলে পড়তেছো, মেডিকেলের জন্য পড়তেছো, ডেন্টালের জন্য পড়তেছো, এএফএমসির জন্য পড়তেছো, তারা এই পোস্টের কমেন্টে এইটা যেহেতু আমাদের লাস্ট ম্যাথ, একটু কমেন্টে বলবা আমাকে, ভাই অবশ্যই জানাবা যে তুমি এই প্রশ্নটা মুখস্থ করছিলা কিনা, তুমি এই প্রশ্ন মুখস্থ করছিলা কিনা। প্রশ্নটা কি মনে আছে যে পাচক রসে পিএইচ যদি 4.74 হয় তাহলে ঘনমাত্রা কত, এই প্রশ্নটা মেডিকেল 21-22 সালে আসছিল, এবং আমি শিওর, আমি ড্যাম শিওর যে তুমি যদি মেডিকেলের প্রশ্ন সলভ করে থাকো তাহলে তুমি এটা ঠাড়াইয়া মুখস্থ করছো, যে তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রাটা কত, এবং অ্যান্সারটা কিরকম আসতো 0.00018, না এরকম না, 4টা জিরো আসতো, তাই তো 4টা জিরো আসতো, তারপর হচ্ছে 18, মুখস্থ করছো না? যদি পড়ে থাকো এই প্রশ্ন একবার দেখে থাকো, রাসায়নিক পরিবর্তনে বইতেও আছে প্রশ্নটা, হাজার স্যার অনুশীলনীতে আসছে, এবং মেডিকেলও আসছে, 3টে জায়গাতে আছে। এই প্রশ্নটা তুমি হয়তো মুখস্থ করছো, বাট মুখস্থ করা লাগবে না, দেখো ভাইয়া করাই দিচ্ছি এই টাইপের, কারণ একবার যেহেতু আসছে আবার আসতেই পারে। কি বলছে, পাকস্থলীর পাচক রসে পিএইচ 4.74 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, হাজার স্যারের অনুশীলনী, হাজার স্যারের মূল বই, মেডিকেল 21-22 সাল, মেডিকেল 21-22 সাল, ঠিক আছে। ওকে, এতক্ষণ যেটা করতেছিলাম ঘনমাত্রা দিয়ে পিএইচ বের করতেছিলাম, এখানে পিএইচ দিয়ে ঘনমাত্রা বের করতে হবে, এবং সেটা কেমনে বের করব, এটা আমরা ট্রিক্সের মাধ্যমে বের করব। সো মনে রাখবা, আমাদের যখন ঘনমাত্রা থেকে পিএইচ থেকে ঘনমাত্রা বের করতে হবে, তখন আমরা পিএইচ মানটাকে একটু দেখব। তো এটা কত দেওয়া আছে 4.74, তো আমি 4.7 ধরে নিলাম, 4.7 ধরে নিলাম। তো এই 4.7টাকে আমরা একটু সাজায় লিখবো, কেমনে সাজায় লিখবো জানো, এই 4.7 এর পরে যে বড় সংখ্যাটা আছে সেইটা দিয়ে এটাকে সাজাই লিখবো। তো 4.7 এর পরে বড় সংখ্যাটা কত 5, তো কিভাবে 5 থেকে 4.7 বানানো যায়, 0.3 বাদ করলে, এটা মানে কি 4.7 বোঝায় না, মানে কি আমি বোঝানোর চেষ্টা করতেছি যে যদি পিএইচ থেকে ঘনমাত্রা বের করতে বলে, এই টাইপে তোমার যেটা করতে হবে, পিএইচ এর যে মানটা আছে সেটাকে কেমনে সাজাইতে হবে, এই যেই মানটা দিবে তার পরের বড় সংখ্যাটা থেকে কিছু মাইনাস করে ওই সংখ্যাটা বানাইতে হবে। যেমন ধরো আমার পিএইচ এর মান দিল 2.7, তো 2.7 আমি কেমনে লিখতে পারি, 3 - 0.3 লিখতে পারি না, এমনি লিখবো। আবার আমার ধরো দিছে 1.2, এটাকে আমি লিখবো 2 - 0.8, বুঝতে পারছো, কারণ 1 এর পরে বড় সংখ্যা কত 2, 2 এর থেকে কি মাইনাস করলে এটা আসে, এইভাবে লিখবো। এইভাবে লিখলে আমাদের ম্যাথ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। দেখো এইভাবে লিখলেই আমাদের ম্যাথ শেষ, এইভাবে লিখলে আমাদের ম্যাথ শেষ। কেমনে দেখো ভাই, কেমনে ম্যাথ শেষ হলো, পিএইচ দেওয়া আছে হচ্ছে 4.74, তো এটাকে আমি কিভাবে লিখতে পারি 5 - 0.3 এমনি। সো এইবার তোমাদের কি কিছু মনে পড়ে, দেখো তো 5 মাইনাস এখানে লগ সামথিং লিখতাম, এভাবে আমরা ক্যালকুলেশন করতাম। এখানে দেখো যদি এরকম থাকতো 3.5 10⁻⁻4, তো আমরা কি করতাম 10 এর পাওয়ারটাকে সামনে লিখতাম, দেন মাইনাস লগের পরে লিখতাম এই সংখ্যাটাকে, এখানে এই কাজটা ফেরত আসছে, দেখো লগের পরের সংখ্যাটা এখানে পড়ে আছে, আর এই যে 10 এর পাওয়ার, বুঝতে পারতেছো, দেখো করে দেখাই তাহলে বুঝবা, তাহলে 5 - 0.3, তো 5 - 0.3 মানে log 2, এটা তো তুমি জানো, মুখস্থ করাইছি না, 0.2 মানে log 2, তো এখানে log 2 লেখো। এইবার দেখো তো তুমি যে পিএইচ বের করতা সেই জিনিসটাই আসছে কিনা, এখানে সেই জিনিসটা আসছে। তো এই জিনিসটা আমরা কেমনে আনতাম জানো, ওই যে
এই লগের পরে যে সংখ্যাটা থাকতো সেটাকে আমরা এইভাবে লিখতাম না, মাইনাস লগ অফ 2 ইন্টু 10⁻⁻5। 10 এর পরে মাইনাস যেটা থাকতো সেটাকে সামনে লিখতাম, 10 এর পরে মাইনাস যেটা থাকতো সেটাকে সামনে লিখতাম, এবং এরপরে মাইনাস দিয়ে লগ এই 2টাকে লিখতাম। এমনি তো আমরা প্রত্যেকটার এইভাবে পিএস গুলো বের করে আসছি না, দেখো তো 3.5 10⁻⁴। তো যে মাইনাসের পরে যে সংখ্যাটা সেটাকে সামনে লিখছি, মাইনাস লগ এই সংখ্যাটা লিখছি। তো এইখানে জাস্ট উল্টা কাজটা করলাম, যে তোমার কি এই যে 5 10 এর পরে মাইনাসে যাবে আর এই লগ 2 সামনে আসবে, তাহলে ঘনমাত্রা কত আসলো 2 ইন্টু 10⁻⁵। তাহলে এবার এখানে দেওয়া আছে দশমিকে, তাহলে 2 ইন্টু 10⁵ মানে কি, দশমিকের পরে 4 ঘর 5 ঘর পরেই 2 আছে, তাই তো? তাহলে 0.1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পরে 2 আছে। তাহলে এইবার দেখো এটা কোন অপশনে আছে ভাইয়া, দশমিকের পরে 4টা শূন্য কোন অপশনে আছে বলো? দশমিকের পরে এইটা কি 1.4 তো হবেই না, 0.39 হবেই না, 0.1টা শূন্য না, এই যে একটা দুইটা তিনটা 4টা শূন্য পরে 18 কে আমরা কত লিখতে পারি 2, তার মানে 0.0002। যেহেতু আমরা অনেক অ্যাকুরেট ক্যালকুলেশন করে নেই বাট কাছাকাছি গেছি, দেখছো? এই যে করছিলা না মুখস্থ করছিলা তো, বাট এটা কি মুখস্থ করা লাগবে বলো? আরটা করাই দিই, ধরো এখানে আমি প্রশ্ন আর আনি নাই, আমাদের শেষ 40টা স্লাইড শেষ, বাট আমি তোমাকে একটা করাই দিই, ঠিক আছে? যেন তোমার আর কোনো কনফিউশন না থাকে, কারণ চলে আসতে পারে। ধরো মানে বললো পাকস্থলীর ভিতরে পিএইচটা হচ্ছে কত 3.5, তোমাকে বের করতে বলছে যে তাইলে পাকস্থলীর মধ্যে H প্লাস আয়নের ঘনমাত্রা কত। তাহলে তুমি দেখো যে ভাইয়া যেহেতু দিছে 3.5, আমরা যেন ঘনমাত্রা বের করে কেমনে লিখবো, এইভাবে 3 এর পরে বড় সংখ্যা কত 4, তার থেকে কত মাইনাস করলে এটা আসে হাফ, তাই তো? এবার দেখো এরপর আমরা কি লিখবো, এই যে দশমিকের এটাকে লগে কনভার্ট করব, তাই তো? তাহলে আমরা জানি কি log 2 হচ্ছে 0.3 আর log 3 হচ্ছে 0.5, তার মানে 0.5 মানে কত লিখতে পারবো log 3। শেষ, কাজ শেষ। তাহলে এই 4 কই চলে যাবে 10 এর পরে মাইনাসের পাওয়ারে, আর এটা কই চলে আসবে মাইনাস log 3। তাহলে 3 ইন্টু 10⁻⁴, 3 ইন্টু 10⁻⁴, এত মোলার হচ্ছে ঘনমাত্রা যদি পাকস্থলীর পিএইচ হয় 3.5। করতে পারবা? তাহলে বলো আমরা ওভারঅল আজকের ক্লাসে প্রথম দিকে 20টা থেকে 25টা মিনিট তোমাদের থেকে সময় নিয়েছি, এজন্যই তোমাদের বেসিকটা বোঝাইছি যে তুমি শর্ট টাইমে প্রশ্ন সলভ করতে চাও, তাহলে শুধুমাত্র তোমাকে ম্যাথে পারদর্শী হলে চলবে না, তোমার ব্রেইন দিয়ে খেলতে হবে। তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নটা তুমি অ্যান্সার করবা, কোন প্রশ্ন তুমি কেমনে অ্যান্সার করবা, কোন প্রশ্নটা তোমার অপশন এলিমিনেশন করতে হবে, কোনটা তোমাকে ফুল ক্যালকুলেশন করতে হবে, কোনটা তোমার হাফ ক্যালকুলেশন করতে হবে, কোনটা তোমাকে এই ছোটবেলার ভাগ করতে হবে, কোনটা তোমার এই বড়বেলার 1/7 এমনি করলে যাবে, সবগুলো তোমাকে বুঝতে হবে। এবং সেই বোঝাটা আসবে তোমার মধ্যে তখনই যখন তুমি জিনিসগুলো প্র্যাকটিস করবা। এবং যারা মেডিকেল অথবা ডেন্টাল এএফএনসির প্রস্তুতি নিচ্ছ এবং অনুশীলনী প্রশ্ন মুখস্থ করছিলা, এই মানগুলো মুখস্থ করে মনে রাখছিলা, হাতে ক্যালকুলেশন পারো না, তাদের আশা করি আর কোনো কনফিউশনই হবে না। এখন তোমার আর মুখস্থ করা লাগবে না ভাইয়া, ওই যে দুটা মুখস্থ করতে বলছি ওটা বাদে বাকি সব টাইপ তুমি একাই পারবা, তাই তো? এবং ওই দুটা টাইপের মধ্যে যদি মান সুন্দর মান দেয় তাহলে তুমি করতে পারবা, কারণ নিয়ম তো শিখাই দিছি। তাইলে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যত টাইপের ম্যাথ ছিল আমরা সব টাইপের ম্যাথ কমপ্লিট করছি এবং বিভিন্ন ভার্সিটি প্রশ্নগুলোকে সলভ করছি। তো আশা করি হ্যান্ড ক্যালকুলেশনের বেসিক ক্লাসটা কিন্তু আমাদের শেষ হইলো, এবং নেক্সট ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার কভার করব। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং হ্যান্ড ক্যালকুলেশনের ভয় কিন্তু আজকের পর আর থাকা যাবে না, ঠিক আছে? ওকে।